আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। একই সাথে আজকের বিশেষ লাইভ সেশনটি দেখা যাবে পে ইট ফরওয়ার্ড, অনেস্ট, প্যারেন্টস লাউঞ্জ সবগুলো গ্রুপ থেকেই, ফেসবুক গ্রুপ থেকেই আজকের প্রোগ্রামটি, বিশেষ এই লাইভ সেশনটি দেখা যাবে। আজ 16 জুলাই, অনেক অর্থেই আমাদের জন্য একটি বিশেষ দিন। এটি একটি জন্মদিন। পে ইট ফরওয়ার্ড বাংলাদেশের বিপন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা একটি মানবিক প্রতিষ্ঠান। এটি 16 জুলাই যাত্রা শুরু করে। অনেস্ট, ক্রেতাদেরকে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি কম মূল্যে পণ্য সরবরাহ করে, এটি একটি মানবিক প্রতিষ্ঠান। প্যারেন্টস লাউঞ্জ, সিনিয়রদের জন্য একটি লাউঞ্জ, তারা যেন অবকাশ যাপন করতে পারে, সেখানে আড্ডা দিতে পারে, সেটিরও আজ জন্মদিন। এবং মার্চ ফরওয়ার্ড বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ তরুণী যারা গ্র্যাজুয়েশন শেষ করার পরে জব মার্কেটে ঢোকার আগে প্রস্তুতি নেন, তাদের প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্য বিনামূল্যে অথবা খুবই স্বল্প মূল্যে কোচিং সুবিধা দিয়ে থাকে মার্চ ফরওয়ার্ড। তারও যাত্রা শুরু হয় 16 জুলাই। এবং এই সব কিছুর পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোর, মানবিক প্রতিষ্ঠানগুলোর যিনি স্বপ্নদ্রষ্টা, রূপকার এবং অভিভাবক, আমরা ইংরেজিতে যাকে ফাউন্ডার বলি, শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারেরও আজকে জন্মদিন। সৈয়দ মোহাম্মদ আবু দাউদ নামে প্রপার নামে, এবং সকলের কাছে পরিচিত হচ্ছেন বাদল সৈয়দ নামে। একাধারে বিশিষ্ট সাহিত্যিক, সরকারের একজন শীর্ষ কর্মকর্তা, মানবিক সংগঠক, বক্তা, বিতার্কিক, সব অর্থেই একজন পরিপূর্ণ মানুষ। তারও জন্মদিন হচ্ছে আজকেই। আমরা আজকের সম্মানিত অতিথি শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারকে আমাদের আজকের সেশনে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে শুভ জন্মদিন। ধন্যবাদ। এবং যারা দেখছেন এবং যারা আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার প্রত্যাশার চাইতে অনেক বেশি প্রাপ্তি। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা আজকে মায়া ছড়াইয়ের কারিগর, বাংলাদেশে আসুন মায়া ছড়াই, এই স্লোগান নিয়ে যিনি তার মানবিক সাংগঠনিক কর্মপ্রবাহ পরিচালনা করেন, সেই শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের সাথে কথা বলবো। কথা প্রসঙ্গেই তার কর্মকাণ্ড নিয়ে স্বাভাবিকভাবেই আসবে। এবং সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ আজকে আমাদের জন্য, সেটি হচ্ছে এই জন্মদিন বা বছর পূর্তি, এগুলোতে অবশ্যই আমাদের পূর্ববর্তী বছরের কার্যক্রমগুলো মূল্যায়ন করার একটা সুযোগ তৈরি হয়। আবার নতুন কর্মসূচি প্রণয়নের জন্য, নতুন কর্মসূচি নেওয়ার জন্য একটি ক্ষণ এসে উপস্থিত হয়। তো আমরা আজকে শুনবো আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের কাছ থেকে। আমি আপনাদের সকলকে বলবো, যারা আজকের এই প্রোগ্রামটি শুনছেন, আপনারা নিজেদের টাইমলাইনে প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনার যদি শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের সাথে অনেকে কথা বলতে চান, অনেকে ফোন দেন, SMS করেন, টেক্সট করেন, তাদের কোনো প্রশ্ন যদি থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে দেবেন, এবং সবই সুযোগ হলে আপনাদের প্রশ্নগুলোর উত্তর পাওয়ার চেষ্টা করব আজকে অতিথির কাছ থেকে। তো আপনারা সকলে শেয়ার করুন, এবং যাদের শোনা উচিত মনে করেন, আপনাদের প্রিয়জন, ভাই বোন, বন্ধুরা যারা আছেন, তাদেরকে নাম মেনশন করে দিন, যেন তারাও আজকের এই আলোচনা অনুষ্ঠান শুনতে পারেন। আমি শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের কাছে প্রথম যে বিষয়টি জানতে চাই, সেটি হচ্ছে এই যে মায়ার বন্ধনে জড়িয়ে যাওয়া, এই বিষয়টিতে আপনি কিভাবে জড়িয়ে পড়লেন, এটার প্রেক্ষাপটটা কি ছিল, যদি একটু বলতেন। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি ছোট ব্যাখ্যা দিই।
সেটি হচ্ছে যখন পেইড ফরওয়ার্ড, অনেস্ট, প্যারেন্টস লাউঞ্জ এগুলো করি, তখন আসলে আমার ধারণা ছিল না যে এগুলো আসলে এত বড় হবে। সে কারণে আমি মনে করেছিলাম যে ছোটখাটো একটা কাজ জন্মদিনে শুরু করি, সে কারণেই এটা জন্মদিনে শুরু করেছিলাম। তখন যদি জানতাম যে এই কাজগুলো একসময় আপনাদের সবার সহযোগিতা এত বড় ব্যক্তি লাভ করবে, তাহলে অবশ্যই আমার জন্মদিনে শুরু করতাম না। কারণ আমার খুব বিব্রত লাগে যে একই দিনে এগুলো হওয়াতে একটা ধারণা সৃষ্টি হতে পারে যে এটি আমার জন্মদিনকে বর্ণাঢ্য করার জন্যেই আমি করেছিলাম। আসলে তা না। এবং আমি একটা প্রস্তাবও রেখেছিলাম যে এগুলোর জন্মদিনকে একদিন বা 2 দিন আগে পালন করা যায় কিনা। কিন্তু আমাদের যারা অভিভাবক আছেন তারা ব্যাপারটাতে খুব একটা সায় দেননি। এবং আরেকটি কথা আমি বলি, যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, এগুলো আসলে আপনারা আমাকে চেনেন, যেহেতু আমি তা অনেকের প্রতিনিধিত্ব করি। এগুলি একসময় হয়তো একা একা শুরু করেছিলাম, কিন্তু একা বেশি দূর যাওয়া যায় না। নেলসন ম্যান্ডেলার একটি কথা আছে, যদি অনেক দূর যেতে চাও তাহলে অনেককে সাথে নিয়ে যাও। এখন এটি আসলে আমার একার সংগঠন না, এটা লক্ষ লক্ষ মানুষের সংগঠন এসব। এবং আমাদের যারা মাথার উপরে আছেন, অসীম কুমার রায় স্যার, শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার, জিকরুর রেজা খানম স্যার, নাহার ফেরদৌসী স্যার, তারপর হুমায়ুন কবির স্যার, এরকম আরো অনেকেই আছেন যারা বয়সে আমার চেয়ে সিনিয়র, পদেও আমার চেয়ে সিনিয়র ছিলেন। কিন্তু তারা এখানে এসে যোগ দিয়েছেন এবং কাজ করছেন বলেই, এবং সাথে দেশ বিদেশের অসংখ্য শুভার্থী, আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কর্ণধার যারা বাংলাদেশি কিংবা বিদেশি, তারা আমাদের সাথে কাজ করেন বলেই কিন্তু আমরা এতগুলো কাজ করতে পারছি। তাই আমি প্রথমে বিনীত অনুরোধ রাখবো, যে সংগঠনগুলোর কথা বলা হচ্ছে এগুলোর চিন্তা একজন থেকে হয়তো বের হয়েছে, কিন্তু এগুলো আসলে আর তার একার কোনো প্রতিষ্ঠান না, এটা হচ্ছে আসলে সবার প্রতিষ্ঠান। তাই কোনো একক কৃতিত্ব আসলে আমাকে না দেওয়াই ভালো। এরপরে আমি বলি যে মায়ার বন্ধনে কিভাবে জড়ালাম। এটা আমি আপনাকে বলি, মায়ার বন্ধনে জড়িয়ে নেই কে? হৃদয় ছাড়া কি মানুষ জন্মায়? প্রত্যেকটা মানুষের মধ্যে তো হৃদয় আছে। আমরা প্রত্যেকেই তো কাউকে না কাউকে ভালোবাসি। মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি, ভাই বোনদেরকে ভালোবাসি, বন্ধুদেরকে ভালোবাসি। মায়ার বন্ধনে তো আসলে জন্ম মুহূর্তে জন্মেছি, জন্ম মুহূর্তে মায়ের বন্ধনে জড়িয়েছি বলা যায়। এখন যেটা হয়েছে, সে মায়ের বন্ধনটা একসময় মনে হয়েছে যে মানুষ হিসেবে জন্মেছি, চাইলে পরম করুণাময় কুকুর বেড়াল করে পৃথিবীতে পাঠাতে পারতেন। অন্তত পক্ষে মানুষ হিসেবে জন্মানোর কিছু ঋণ আছে, আর সব বাদ দিল। অনেকের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সেটা তো আছেই, কিন্তু সেটা বাদ দিলেও শুধু মানুষ হিসেবে জন্মানোর যে ঋণবোধ, সে কারণে আসলে এই মায়াটা শুধুমাত্র নিজের পরিবার পরিজনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, এটা ছড়িয়ে দিতে হবে, এটা দায়িত্ব। যদি এটা আমি না করি, তাহলে আমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে পরজীবনে, যে মানুষ হিসাবে যে তোমাকে পাঠিয়েছিলাম, তুমি কি কাজ করেছো? তুমি অন্য সৃষ্টির অন্য জীব, শুধু মানুষ না, সৃষ্টির সকল জীবের জন্য তোমার যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো। প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমার খুব কাছের বন্ধুরা বা আমার যারা ক্লোজ, তারা অনেক সময় আমার সাথে একটু দুষ্টুমি করেন। সেটা হচ্ছে, আমার একটা খুব প্রিয় কাজ আছে, সেই কাজটা হচ্ছে যে আহত পশু পাখিকে উদ্ধার করে এনে তাদেরকে সুস্থ করে হয় ছেড়ে দেওয়া, নয় পালা। এই করতে করতে এ পর্যন্ত সম্ভবত আমার 30টা মতো কুকুর আমার সঙ্গী হয়েছে, রাস্তার কুকুর।
একটাকে এনেছি, সে বাচ্চা দিয়েছে, আবার তারপরে আবার বাচ্চা হয়েছে, এভাবে 30টার মতো কুকুর আবার সাথে আছে, যারা এখন অনেককে আমরা অ্যাডাপশনে দিয়ে দিয়েছি, কয়েকটি রেখে, কারণ সবগুলোকে মেনটেন করা সম্ভব না। এটা আমি এই কারণে বললাম যে মায়াটা শুধু মানুষের জন্য না, মায়াটা আসলে পৃথিবীর সকল প্রাণীর প্রতি মায়াটা দেখাতে হবে। এই দায়িত্ববোধ থেকে, এই বোধ থেকে আসলে মানুষের প্রতি এবং সৃষ্টির অন্য জীবের প্রতি ক্ষুদ্র নিবেদনের চেষ্টা, যেটা আসলে এখনো অর্জনের ভগ্নাংশ পৌঁছাতে পারেনি। মায়ের ব্যাপারে এটাই হচ্ছে আমার উত্তর। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার। আমি একটু আপনার কাছে যদি জানতে চাই, সেটা হচ্ছে এই যে 4 বছর 16 থেকে 21, 5 বছর, এর মধ্যে আপনি কিভাবে মূল্যায়ন করবেন পে ইট ফরওয়ার্ড, পরবর্তীতে অনেস্ট, প্যারেন্টস লাউঞ্জ এবং গত 1 বছর ধরে মার্চ ফরওয়ার্ড, এর সামগ্রিক যে অর্জন, এটা তো প্রায় 3 লক্ষের অধিক সদস্যের একটা পরিবার এখন, এবং এখানে অনেক বেশি কর্মযোগ্য, যেহেতু একটা কনসার্নে আমিও কাজ করি, অনেক বেশি কর্মযোগ্যতা সেখানে থাকে, অনেক ভালো লাগা কাজ করে, আবার অনেক সময় বিরূপ সমালোচনারও সম্মুখীন হন। সেক্ষেত্রে ওভারঅল আপনার কাছে মূল্যায়নটা কীরকম বর্তমানে এসে? এখন পর্যন্ত আমরা যদ্দূর এসেছি, আমার মনে হয় যে অবশ্যই এখানে তৃপ্তির কিছু ব্যাপার আছে। আমরা যখন শুরু করেছিলাম 2016-তে, তখন এই সংগঠন প্রথম, যেটা আমরা প্যারেন্টস লাউঞ্জ, এবং অনেকেই হয়তো জানেন না, আসলে আমাদের প্রথম সংগঠন কিন্তু প্যারেন্টস লাউঞ্জ, তারপরে পে ইট ফরওয়ার্ড, বয়স্কদের যেটা বিনোদন কেন্দ্র। তখন তো এটা খুব ছোট ছিল। আমরা চট্টগ্রামের একটি কফি শপে 4-5 জন বসে চিন্তা করলাম যে একটা প্যারেন্টস লাউঞ্জ করা যায়। তারপরে এসে আমরা পে ইট ফরওয়ার্ড করলাম, 2017-তে এসে আমরা অনেস্ট করলাম, তারপরে গত বছর আমরা মার্চ ফরওয়ার্ড করলাম, এর মধ্যে মুক্ত লাইব্রেরি করলাম। তৃপ্তির কারণ এই কারণেই আমি তৃপ্তিটা প্রকাশ করতে চাই, যে ছোট্ট একটি উদ্যোগ, যেটি আমরা একটি কফি শপে বসে 4-5 জন বন্ধু, আমি, আলী মনসুর, শামসুল আবেদিন, ইকবাল ভাই একজন ছিলেন, আমরা এই 4-5 জন বন্ধু প্রথম চিন্তাটা করেছিলাম যে আক্তার হোসেন, কবি আক্তার হোসেন, যে আমরা এভাবে প্যারেন্টস লাউঞ্জ নিয়ে এগোতে পারি। সেখান থেকে আস্তে আস্তে পে ইট ফরওয়ার্ড, যদি এটা আগে ছোট একটা সংগঠন ছিল পেব্যাক সোসাইটি নামে, যে ওটাকে বড় করব আমরা পে ইট ফরওয়ার্ড নামে। এই সংগঠনগুলো যে একসময় এরকম প্রায় 3 লক্ষ মানুষের কাছে পৌঁছাবে, এটা 5 বছরের মধ্যে আমরা কিন্তু খুব একটা চিন্তা করি। 3 লক্ষ মানুষ মানে কিন্তু আসলে গড়ে, যদি আপনি একটি পরিবারে 4 জন সদস্য ধরেন, তাহলে কিন্তু আসলে 12 লক্ষ মানুষ। একজন উপকৃত হওয়া মানে একটা পরিবার কিন্তু উপকৃত হওয়া কোনো না কোনো ভাবে। সেই হিসাবে কিন্তু প্রায় 12 লক্ষ মানুষ উপকৃত হয়। হিসাবটা কিন্তু এভাবেই করা হয় সবসময়, তাই না? সেই হিসাবে অবশ্যই তৃপ্ত। তবে এটা গতি পেয়েছে আসলে আমার সাথে আমি যাদের নাম উল্লেখ করলাম তারা যোগ দেওয়ার কারণে, এবং অসংখ্য শুভানুধ্যায়ী বন্ধু যোগ দেওয়ার কারণে। কিন্তু যদি আপনি বলেন যে তৃপ্তির শেষ প্রান্তে আমরা পৌঁছেছি কিনা, 100 মিটার স্প্রিন্টের শেষ প্রান্তের ফিতেটুকু আমরা স্পর্শ করেছি কিনা, আমি বলবো না। আমরা এখনো হয়তো 1/4 এসছি, এবং আমাদের আরো 3 ভাগ যেতে হবে। আমাদের অসীম কুমার রায় স্যারের একটি স্বপ্ন আছে যে যেদিন 1 লক্ষ ছেলে মেয়ে পে ইট ফরওয়ার্ডের প্যারোলে আসবে, অর্থাৎ আর্থিক সহায়তা পাবে, সেদিন আমরা একটা সেলিব্রেট করব যে না, এটা একটা অর্জন। আমরা অপেক্ষা করছি যে 1 লক্ষ ছেলে মেয়ে সরাসরি বিপন্ন ছাত্রছাত্রী আমাদের প্যারোলে যেদিন আসবো, সেটাকে আমরা একটা মাইলস্টোন ধরব।
ওয়াহেদ স্যারের একটা স্বপ্ন আছে যে বাংলাদেশের প্রতিটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারকে বাজার মূল্যের যে অত্যাচার ব্যবসায়ীদের তা থেকে রক্ষা করা। যেদিন আমরা এই রক্ষাটা করতে পারবো, আমরা মোটামুটি নিশ্চিত করতে পারবো যে বাংলাদেশের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ভোক্তা শ্রেণীর প্রায় অন্ততপক্ষে 1/3 অংশকে আমরা কাভার করতে পারছি, সেদিন আমাদের একটা তৃপ্তির ব্যাপার হবে। এভাবে আসলে আমাদের কিছু মাইলস্টোন আছে, এই মাইলস্টোন গুলিতে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে সেদিন আমরা একদিন শহরের কোনো একটি রেস্টুরেন্টে বসে খুব ভালোভাবে নিজেদের জন্য নিজেরা টোস্ট করব। এভাবে এই ব্যাপারটা আমি মূল্যায়ন করি। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আপনি যেভাবে স্মরণ করলেন, আসলে এই অগ্রযাত্রায় যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, শ্রদ্ধেয় অসীম কুমার স্যার, শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার সহ আপনি অনেকের নাম নিয়েছেন এবং ইকবাল তানজিল আছে, একটু বলি, আমাদের কিন্তু ওনারা সিনিয়র, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যারা চালিয়ে নিচ্ছেন, যেমন মনে করেন পেইড ফরওয়ার্ড ইকবাল তানজির আছে, তন্ময় কর্মকার আছে, সাইমা আক্তার আছে, অনেস্ট অপু মনিরুল আছে, তারপরে এনামুল হক আছে, তারপরে অন্যান্যরা আছে, ঠিক আছে। একইভাবে মার্চ ফরওয়ার্ডে আপনি আছেন। আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান তো এগিয়ে নিয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা আরেকটি কাজ শুরু করেছি, যেটি নিয়ে আমরা আসবো, যে পড়ুয়া নামে জ্ঞান চর্চার নতুন প্ল্যাটফর্ম, ওটা চালিয়ে নিচ্ছেন আমাদের সানিউল ইসলাম ভাই। এরকম যারা চালিয়ে নিচ্ছেন তাদের কিন্তু একটা খুব বড় অবদান আছে, সিনিয়র যারা আমাদের অভিভাবক আছেন তারা ছাড়াও। তো তাদেরকেও আমি এই সুযোগে একটু ধন্যবাদ দিতে চাই। আপনি কন্টিনিউ করেন প্লিজ। অনেক অনেক ধন্যবাদ। আসলে এখানে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে, আমরা তো রবীন্দ্রনাথের একটা কথা তো প্রবাদের মতো হয়ে গেছে, আমরা আড়ম্বর করি শেষ করি না। অনেকেই আমাদের কাছে জানতে চান বাদল সৈয়দ স্যার কী করেন বা আপনারা কি করেন। আসলে আমরা অনেকগুলো উদ্যোগ নিই এবং সেগুলো মাঝপথে এসে বিবর্ণতায় রূপ নেয়, মানে যাত্রা বন্ধ হয়ে যায়। কিন্তু আপনাদের প্রোগ্রামগুলো, বাদল সৈয়দ স্যারের যে প্রোগ্রামগুলো, পেইড ফরওয়ার্ড, অনেস্ট, মার্চ ফরওয়ার্ড, এগুলো খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটা কন্ট্রিবিউশন তৈরি হচ্ছে সমাজে। আপনার কি মনে হয় অনেকগুলো উদ্যোগ কেন মাঝপথে গিয়ে হারিয়ে যায়, অথবা কি এমন আপনি করেছেন বা আপনি সহ আমাদের অভিভাবকরা করছেন যার ফলে এই প্রোগ্রামগুলো স্মুথলি এগিয়ে যাচ্ছে? আপনি কি একটু ব্যাখ্যা করবেন? না, এটা আমরা আসলে খুব সিম্পল, যেটা আমরা সবসময় বলে এসেছি, সেটা হচ্ছে উই বিলিভ ইন অ্যাকশন, নট ইন ওয়ার্ড। আমরা আসলে শব্দমালায় বিশ্বাস করি না, আমরা কথা বলায় বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি, এবং যে কাজটা করতে পারবো না সেটা আমরা কখনো ঘোষণা করি না। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমরা যতটা কর্মসূচির ঘোষণা দিয়েছি, প্রত্যেকটা কর্মসূচি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। একটা কর্মসূচিও নাই যেটা আনফিনিশড আছে, আমরা হাল ছেড়ে দিয়েছি। কারণ আমরা হচ্ছি খুব সহজ ভাষায় কর্মী মানুষ, আমরা কথা বলা মানুষ না, আমরা সুন্দরভাবে কথা বলতে পারি না, আমরা মাটির ভাষায় কথা বলি, কিন্তু যেটা বলি সেটা মিন করি, এবং আমরা সামর্থ্যের বাইরে কথা বলি না, যেটা আমরা করতে পারবো না সে আশ্বাস আমরা দেই না। যেমন আমাদের অনেক আবেদন আমরা গ্রহণ করি পেইড ফরওয়ার্ড অনেস্টে, ঠিক তেমনি কিন্তু অনেক আবেদন আমরা বিনয়ের সাথে ফিরিয়ে দিই, কারণ ওটা আমরা করতে পারবো না। তাই আমরা সামর্থ্যের মধ্যে যেটা করতে পারবো সেটা বলি এবং সেটা আমরা করি, এবং যেটা করতে পারি না সেটা আমরা বলি না। আপনাকে আমি একটা ব্যাপারে গ্যারান্টি দিতে চাই, সেটা হচ্ছে আমাদের সংগঠনগুলো থেকে যে ঘোষণা আসবে সেটা অবশ্যই বাস্তবায়িত হবে। হয়তো আমি থাকবো না, কিন্তু আরেকজন বাস্তবায়ন করবে। আমাদের এই কারণেই আমাদের অন্যান্য সংগঠনগুলো কেন টিকে না এটা বলা মানে তাদের সমালোচনা করা। যেহেতু আমি জানি না তাদের পেছনের কারণ কি, ব্যাকগ্রাউন্ড কি, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। তবে আমার ধারণা তাদের উদ্দেশ্য অবশ্যই ভালো ছিল, তবে কৌশলে হয়তো কোনো একটা ভুল ছিল। তারা যদি কৌশলটা একটু ফিক্স করেন, আমার মনে হয় তারাও সফল হবেন। এবং আমরা কিন্তু চাই যে এরকম সংগঠন আরো প্রচুর গড়ে উঠুক। আমি আজকেও
ঢাকার একটা পত্রিকার জন্য একটা লেখা পাঠিয়েছি যে এই করোনার সময় আমাদের কি করা উচিত। আমি সেখানে স্পষ্টভাবে বলেছি যে আমার পরামর্শ কি জানতে চাওয়া হয়েছে। আমি বললাম আমার একটাই পরামর্শ যে আদিম যুগে ফিরে যান। তখন আমাকে বলা হলো আপনি এটা কি বলেন, স্বাভাবিকভাবে যে আদিম যুগে মানুষ কিভাবে ফিরে যাবে আধুনিক যুগে এসে। আমি বললাম যে প্রস্তর যুগের আগেও ফিরে যান। প্রস্তর যুগের আগে ফিরে যাব কেন? আমি বললাম প্রস্তর যুগের আগে মানুষ যখন জঙ্গলে থাকতো তখন জুটবদ্ধ থাকতো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, দলবদ্ধ থাকতো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সেই দলবদ্ধতা ছেড়ে দিয়েছি, জুটবদ্ধতা ছেড়ে দিয়েছি, সবাই একা হয়ে গেছে। তাই যখন বিপদে পড়ছি তখন আশেপাশে কাউকে পাচ্ছি না। আমি এটাও বলেছি যে মানবিক বিপর্যয় যখন আসে, আগুন যখন লাগে তখন কিন্তু দেবালয়ে রক্ষা পায় না। তাই আমরা চাই যে আমরা যে সমস্যার মধ্যে বিশেষ করে কোভিড পরিস্থিতিতে যাচ্ছি, আমাদের মতো সংগঠন আরো এগিয়ে আসুক, মানুষ ঐক্যবদ্ধ হোক। মানুষের সম্মিলিত শক্তির কাছে আসলে কোনো শক্তি জিততে পারে না। তাই আমি যারা কাজ করছেন বা করতে গিয়ে বন্ধ করে দিয়েছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব আবার মাঠে ফিরে আসার জন্য, এবং এই জন্য যদি কোনো সহযোগিতাও লাগে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে, আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা তা করতে রাজি আছি। স্যার, কাজের ক্ষেত্রে নিশ্চয়ই আপনি এই যে 5 বছরের পথ চলা, আপনি একটি সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি এটা খুব বেশি মসৃণ ছিল না, এবং অনেক সময় স্বাভাবিকভাবেই মানুষের তো অধিকার আছেই করার, অনেক সময় সমালোচনা হয়, বিরূপ সমালোচনা হয়। কেউ কেউ সমালোচনাগুলো অনেক তির্যকভাবেও করেন। পেইড ফরওয়ার্ডের ব্যাপারে মার্চ ফরওয়ার্ড বা অনেস্ট, প্যারেন্টস লাউঞ্জ বা আমাদের যে আরেকটি নতুন উদ্যোগ প্রত্যয়, এইগুলোর ক্ষেত্রে সমালোচনাটাকে আপনি কিভাবে দেখেন? সমালোচনা হয় অনেক সময়, যেমন আমাদেরকে। হ্যাঁ প্লিজ। না বলেন, আপনি বলেন। হলো যে সেটা হচ্ছে আপনারা বলেছেন, আমি মার্চ ফরওয়ার্ডের ব্যাপারেই একটা সমালোচনার কথা আপনাকে মনে করিয়ে দিই। আপনারা ফ্রি কোচিং বলছেন, কিন্তু আবার যত অল্পই হোক আপনারা একটা টাকা নিচ্ছেন, 100 টাকা হোক, 200 টাকা হোক, 400 টাকা হোক। আপনারা ফ্রি কোচিং যদি চালাবেন, এতটুকু করতে পারলে এই 100-200 টাকা, 400 টাকা আপনি খুব ভালো করেই জানেন স্যার, আমাদের সর্বোচ্চ যে রেজিস্ট্রেশন ফি সেটা হচ্ছে 1000 টাকা, এবং সেই কোচিংটা আমরা প্রোভাইড করি 8 থেকে 10 মাস। হ্যাঁ, এরপর আমরা 2 মাসের, 3 মাসের, এমনও আছে 5 মাসের কোর্স চালাই মাত্র 200 টাকা দিয়ে, প্রাথমিক শিক্ষক কোচিং যেটা ব্যাংক জব আছে। এই বিষয়গুলো আমাদের তো কিছু এটা বলার আছে, কিন্তু আপনি বিষয়গুলোকে কিভাবে নেন? না আসলে দেখেন, পজিটিভ সমালোচনা আমি খুব ইতিবাচক ভাবে নিই। আমার বিশ্লেষণধর্মী লেখাগুলো যদি আপনি পড়েন দেখবেন প্রায় নিচে আমি প্রায় সবসময় লিখে দেই ভিন্ন মতের প্রতি অগ্রিম শ্রদ্ধা। সমালোচনা হবে, আমরা শোধরাবো, আমাদের ভুলগুলো ঠিক করে নেব, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু যদি আসলে সমালোচনাটা যদি সমালোচনার জন্য করা হয়, কারো স্বার্থে আঘাত লেগেছে বলে করা হয়, তখন আসলে আমি সেটাকে গুরুত্ব দিই না। কেন? আমি একটা সিম্পল উদাহরণ দিই। আপনি মার্চ ফরওয়ার্ডের কথা বললেন, আপনিও জানেন আমিও জানি মার্চ ফরওয়ার্ডে এখনো বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন করতে পারে। মার্চ ফরওয়ার্ড যে অ্যাপটা আছে সেখানে ঢুকলে প্রথম অপশনটা আসে ফ্রি অপশন। শুধুমাত্র তাকে 50 শব্দে লিখতে হয় যে কেন তার ফ্রিটা দরকার। কারণ আমাকে তো জানতে হবে, আমি একজনকে যে একটা ফ্রি দিব, কেন দিচ্ছি এটা তো আমার জানতে হবে। কারণ আরেকজন থেকে তো আমি 100 টাকা নিচ্ছি, তাহলে তার কাছ থেকে যে নিচ্ছি না, কেন নিচ্ছি না এটা তো আমার জানতে হবে। অর্থাৎ ফ্রি সুযোগটা কিন্তু সবসময় বিদ্যমান, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের কোর্স ফি মাসে কোনোটাই কিন্তু 100 টাকার বেশি না। 10 মাসের কোর্স হলে 1000 টাকা, তারপরে মাসে 100 টাকা। 3 মাসের কোর্স হলে 300 টাকা, মাসে 100 টাকা। কখনো কখনো সেটা 100 টাকার চেয়ে কম, 50 টাকা। আমাদের পাবলিকেশন যেগুলো আছে, বাজারে যে সমস্ত গাইডগুলো আমরা ইদানিং ছাড়ছি, এগুলো আপনি জানেন যে বেশ বহুল প্রশংসিত হয়েছে। এগুলো কিন্তু বাজার মূল্যের অন্যান্য গাইডের প্রায় অর্ধেকের চেয়ে কম।
এবং তাও কিন্তু আমরা শুধুমাত্র ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছে দিই, যে তোমরা যারা নিতে চাও তারা আমাদেরকে জানাও। এখন আপনার মার্চ ফরওয়ার্ড একটা অনেক বড় এস্টাবলিশমেন্ট চালাচ্ছে, আপনার প্রায় 25 জনের মতো এখানে লোকবল আছে, আপনার স্টুডিও মেনটেন করতে হচ্ছে, প্রত্যেকটা ফ্যাকাল্টি, সম্মানিত ফ্যাকাল্টি যারা দেশের সেরা তাদের ক্ষেত্রে, তারা এসে এখানে ক্লাস দিচ্ছেন, তাদেরকে একটা মিনিমাম সম্মানই দিতে হচ্ছে, উন্মুক্ত ক্লাস ছাড়া। এটার পরে আমি আসছি। তাহলে এই যে একটা বিশাল এস্টাবলিশমেন্ট খরচ, তার একটা ক্ষুদ্র অংশ 100 টাকা দিয়ে আসে। কথা হচ্ছে 100 টাকা না নিলে কি আমরা পারতাম না? হ্যাঁ পারতাম, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, অনেকেই আবার একদম ফ্রি জিনিসকে মূল্যায়ন করেন না। ঠিক আছে, একদম ফ্রি যেটা দেবেন সেটাকে একদম মূল্যায়ন করেন না। এ ব্যাপারে আমার পুত্র সম পুলিশ অফিসার মাশরুফ হোসাইনের বক্তব্য আমার খুব পছন্দ। ও এসেছিল মার্চ ফরওয়ার্ডে ওর হারবার্ডের অভিজ্ঞতা বর্ণনা করার। ও আমাকে বলেছিল যে বাবা, আমি কিন্তু ক্লাস নেই ইয়েতে, অনলাইনে, কিন্তু আমি টাকা ছাড়া নেই না, আমি 300 টাকা 200 টাকা একটা ফি নেই। কেন নেই জানেন? আমি ফ্রি দিলেই মনে করবে মাশরুফ হোসেনের এই ক্লাস করে কোনো লাভ নাই, ফ্রি ক্লাসে কি পড়াবে। এই কারণে আমরা একটা সামান্য ফি ধার্য করেছি, যদি এটা কেউ দিতে না পারে আমরা কিন্তু সেটা ওয়েব করে দিই। শুধু তাই না, কেউ যদি বলে যে আমি স্যার বইগুলো কিনতে চাই, আমার কাছে এই মুহূর্তে পয়সা নেই, আমরা কিন্তু সেই পয়সাটাও তাকে দিয়ে দিই অধিকাংশ ক্ষেত্রে, যদি অ্যাপ্রোচ করে। যদি কেউ বলে যে স্যার আমার তো ফ্রি যারা পড়ে তারা অল্প, খুব লিটল বিট কম সুবিধা পায়, যেমন মনে করেন তারা হয়তো পরে পিডিএফ গুলো অনেক সময় পায় না, এগুলো পাওয়ার জন্য অনেকে বলে যে স্যার আমি এই যে 10 মাসের কোর্স 1000 টাকা, এটা তো আমার কাছে নাই, কিন্তু পিডিএফ গুলো পেলে সুবিধা হতো, ফ্রি ক্লাস হলে তো আমাকে রেকর্ডেড ক্লাস দেখে থেকে নোট নিতে হবে, এখন আমি কি করব? আমরা কিন্তু টাকাটা তাকে বিকাশ করে দিই। কেন বিকাশ করে দিই জানেন? এটার একটা কারণ আছে, আমাদের কিছু অভিজ্ঞতা আছে। আমি তাকে বললাম যে ঠিক আছে, তোমার টাকাটা আমরা দিয়ে দিলাম, তুমি ক্লাস করো। তার মনে একটা চিন্তা থাকে যে উনি বোধহয় টাকাটা দেন নাই, যেহেতু মার্চ ফরওয়ার্ড ওনারা চালান, উনি দিয়েছেন বলেছেন এবং আমাকে রেজিস্ট্রেশন করে দিয়েছেন। এই কারণে আমরা তাকে বলি টাকাটা তোমাকে দিলাম, ইউ পে ইট টু মার্চ ফরওয়ার্ড। অর্থাৎ একজন, আমরা যেটা চেয়েছি যে একদম রিমোট অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে দেশের সেরা শিক্ষকদের সংস্পর্শে আসতে পারে না, তাদের অধিকার আছে এইসব শিক্ষকের কাছ থেকে শিক্ষার আলো পাওয়ার, তাদেরকে শিক্ষার আলোর মঞ্চে আনতে সব ধরনের সহযোগিতা তাদেরকে আমরা করার চেষ্টা করেছি। তারপরেও কিন্তু আমার একটা ওপেন প্রস্তাব সবাইকে দেওয়া আছে, সেটা আমি শুরুতেই দিয়েছি, এখনো বহাল আছে। সেটা হচ্ছে খুব অল্প সমালোচনা হয়, কিন্তু খুব অল্প, হয়তো 100 জনের মধ্যে একজন, এবং তাদের ব্যাকগ্রাউন্ড মাঝে মধ্যে আমরা চেক করে গিয়ে দেখি না তাদের সাথে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, সমালোচনা হাওয়া থেকে করা হচ্ছে না। আমি ডিটেল যাচ্ছি না, ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ টু গেট দ্য মেসেজ। আমরা তাদেরকে একটা সুন্দর প্রস্তাব সবসময় দিয়ে রেখেছি যে আমাদের মার্চ ফরওয়ার্ড এই প্ল্যাটফর্ম করতে প্রায় 4 মিলিয়ন টাকা লেগেছে, 3.5 থেকে 4 মিলিয়ন টাকা এখন পর্যন্ত আমাদের লেগে গেছে, স্টুডিও বলেন, এস্টাবলিশমেন্ট খরচ বলেন। এই পুরো এস্টাবলিশমেন্ট আমি আপনাকে দিয়ে দিব, 1 টাকাও নিব না। কিন্তু আপনি শুধু আমরা যে নীতিতে চলছি, অর্থাৎ কোন কোর্সে আপনি মাসে 100 টাকার বেশি কোর্স নিতে পারবেন না, ফি কেউ আবেদন করলে তাকে রিফিউজ করতে পারবেন না, এবং উন্মুক্ত ক্লাসে যেই ক্লাসগুলো সবার জন্য ফ্রি, আমাদের মূল পেজ, সেগুলো আপনাকে চালাতে হবে, প্রত্যেকটা ফ্যাকাল্টিকে আপনাকে রাখতে হবে, প্রত্যেকটা স্টাফকে আপনাকে রাখতে হবে। এবং করোনার সময়ও আমরা যেমন প্রত্যেকটা স্টাফকে বেতন বোনাস দিয়ে আসছি, আপনাকে দিতে হবে, আপনি চালাবেন।
আমাদেরকে 1 টাকাও দিতে হবে না, পুরো মার্চ ফরওয়ার্ড প্ল্যাটফর্ম আপনাকে দিয়ে দিলাম, আপনি এটা চালান। তখন কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেন। এখনো আমি বলি যে প্রস্তাবটা ওপেন আছে, কারো মনে যদি সন্দেহ থাকে যে মার্চ ফরওয়ার্ড ইজ ডুইং বিজনেস, ইউ আর ওয়েলকাম টু টেক ইট ওভার। আমাদের এস্টাবলিশমেন্ট খরচ 40 লক্ষ টাকার এস্টাবলিশমেন্ট খরচ আপনাকে আমরা উপহার হিসাবে দিয়ে দিব। শুধু আমাদের নীতি মতো আমরা যে পলিসি অনুসরণ করি সেই পলিসি অনুসরণ করে আপনি এই প্ল্যাটফর্মটা চালাবেন। যদি কেউ রাজি থাকেন আমাদেরকে জানাবেন, আমরা একটা অনুষ্ঠান করে সুন্দর করে দিয়ে দিব, বরং আমাদের জন্য ভালো, তাহলে আমি অন্য প্ল্যাটফর্ম নিয়ে মাথা ঘামাতে পারবো, আরেকটা কিছু করার ব্যাপারে মাথা ঘামাতে পারবো। কারণ একজন যোগ্য লোক যদি এটার দায়িত্ব নিয়ে নেন যে ঠিক আছে বাদল ভাই এটা দায়িত্ব আমি নিলাম, আপনার এস্টাবলিশমেন্ট আমাকে দিয়ে দেন, এরপরে আপনার নীতিমতো এটা চলবে, আপনারা যেটা চাচ্ছেন যে বাচ্চারা এখানে খুব কম খরচে শিক্ষার আলো পাবে আমরা সেটা দিব, এটা যদি কেউ নিয়ে নেন আমি খুশি। আমি তখন আরেকটা প্রজেক্ট করতে পারবো, এখানে আমার যে শ্রম, যে আর্থিক ভর্তুকি, যে সময় দিতে হচ্ছে সেটা আমার বেঁচে যাবে। সো ইট ইজ এ ফ্রি অফার টু অল। যারা মনে করেন যে মার্চ ফরওয়ার্ড ইজ আ মানি মেকিং প্ল্যাটফর্ম, ইউ ক্যান মেক মানি ফ্রম হিয়ার অ্যান্ড বাই টেকিং ইট ওভার। আমি বোঝাতে পেরেছি? জি, থ্যাংক ইউ। আমি স্যার অনেক ধন্যবাদ। আশা করি যারা শুনেন, যদিও স্যার উল্লেখ করে দিয়েছেন ক্রিটিসিজমস আমরা সবসময় এটাকে অ্যালাউ করি, সাদরে গ্রহণ করি, এবং আমাদের ভুল ভ্রান্তি থাকলে সেগুলো আমরা যথাসম্ভব কারেকশন করে নেওয়ার চেষ্টা করি। এরপরেও স্যার তো বলেছেন ওপেন, এই প্রতিষ্ঠানের শুরুতেও স্যার বলেছেন 1 বছর উপলক্ষে, আজকেও স্যার আবার বলেছেন সেটা। এরপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে, আমাদের ইনবক্স করতে পারেন, সেই সুযোগটা আপনাদের আছে। আমি একটু স্যারকে অন্য একটা প্রশ্ন আমি একটু অ্যাড করি। আমি একটু অ্যাড করি। হ্যাঁ প্লিজ। আপনি নিজেও জানেন আপনার কাছেই এখানে বিদেশিরা ইনভেস্ট করতে চেয়েছে, ফোন করেছে, এবং এখনো আমাদের সাথে কিন্তু আমেরিকার একটা অর্গানাইজেশনের সাথে আমাদের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অন দা ওয়ে আছে। আমরা মানে এটা অ্যাকসেপ্ট করবো কিনা এখনো ডিসিশন নিতে পারি না। যারা টেক ওভার করবেন তারা কিন্তু কোনো ফান্ড নিতে পারবেন না, একদম আমরা যেভাবে চালাচ্ছি ঠিক সেম পদ্ধতিতে তারা চালাবে। আর যদি না পারেন তাহলে অযথা সমালোচনা করবেন না, কারণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতেই পারে। আপনারা আপনাদের প্রতিষ্ঠান ভালোভাবে চালান, আমরা আমাদেরটা আমাদের মতো চালাই, তাহলে কিন্তু প্রকৃত অর্থে শিক্ষার্থীরা উপকৃত হবে। আমরা আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি স্যার একটু অন্য বিষয়ে একটু প্রশ্ন করতে চাই আপনাকে, যেহেতু বছর পূর্তি অনুষ্ঠান আমাদের সবগুলো প্রিয় সংগঠনের, সেই হিসেবে এটা জানতে চাওয়া আর্থিক ব্যবস্থাপনাটা স্যার কীভাবে চলে? এটাও অনেকের অনেক সময় জানার চিন্তা বা ইচ্ছা থাকে। এতগুলো প্ল্যাটফর্ম, বড় বড় প্ল্যাটফর্ম, এবং যেখানে স্যার আপনি তো কিছু উদাহরণও দিয়েছেন, সেগুলোর অনেক বড় ধরনের একটি আর্থিক সংস্থানের যোগানের প্রয়োজন হয়। বিশেষ করে গত 1.5 বছর করোনা কালে এই 3-4টি বড় প্রতিষ্ঠান চালাতে অনেক টাকার প্রয়োজন ছিল, যেখানে আপনি ঘোষণা করেছেন এই প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করেন, কাজ করেন, তারা মাসের 25 তারিখে বেতন পায়, এবং বেতন বোনাস সহ কোনোটাই এখনো পর্যন্ত স্টপ করা হয়নি। আবার এই বিষয়গুলোতে করোনার মধ্যে আপনার যে ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, এটা কি ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, বা আপনারা কিভাবে কাজগুলো এগিয়ে নিচ্ছেন, আপনি কি একটু শেয়ার করবেন? প্রথম কথা বলি, আমাদের প্রথম নীতি তো হচ্ছে আসলে আমরা কোনো ফান্ড নেই না, আমরা কাউকে ফান্ড দেওয়া অ্যালাউ করি না। আমাদের মানে এখন কিন্তু খরচের পরিমাণ বছরে কোটি কোটি টাকা, ঠিক আছে? এর মধ্যে আমাদের অতি ঘনিষ্ঠ প্রিয়জন বা অতি পরিচিত বন্ধু বান্ধব হয়তো 1%, তারা আমাদেরকে বলেন যে এই প্রজেক্টটাতে আমি টাকাটা দিব, তোমাদের মাধ্যমে দিতে চাই, মানে তোমাদের এই প্রজেক্টে একটা আমাদের পেইড ফরওয়ার্ড একজন বাচ্চার দায়িত্ব আমি নিব, কিন্তু আমার পক্ষে বিদেশ থেকে টাকাটা পাঠানো সম্ভব না, তোমাদের মাধ্যমে পাঠাতে চাই। এরকম ক্ষেত্রে আমরা নেই, কিন্তু সেটা 1%। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু যিনি দেন তিনি কিন্তু ডিটেল জানেন কার কাছে টাকাটা যাচ্ছে,
এবং তিনি কিন্তু তার সাথে যোগাযোগও রাখেন, কিন্তু মাসে মাসে টাকাটা পাঠানো কষ্ট বলে মাঝে মধ্যে আমাদেরকে দায়িত্ব দেন। এটা 1% না, 1 বা 2%। আর পুরো প্রক্রিয়াটা চলে কিন্তু ডোনর সরাসরি নিজেই, যারা সুবিধা চান, যাদের পাশে আমরা দাঁড়াই, তাকে সরাসরি সাহায্য করে। আমাদের খুব সৌভাগ্য যে আমাদের একটা বিশাল বিশ্বস্ত অভিভাবক শ্রেণী তৈরি হয়েছে, যারা আমাদের প্রত্যেকটা কাজে এগিয়ে আসে। যেমন মনে করেন, আমরা যতগুলো প্রোগ্রাম নিয়েছি, সব প্রোগ্রাম কিন্তু ইউজুয়ালি যার কাছে সাহায্যটা যাবে তার নাম্বারটা আমরা দিয়ে দিই, তিনি যোগাযোগ করে পাঠান। আমরা শুধু হিসাবটা রাখি এবং যিনি সাহায্যটা পাচ্ছেন, যে কাজের জন্য নিচ্ছেন, সেই কাজে ব্যবহার করছেন কিনা সেটা মনিটর করি, ছাত্রছাত্রীদের পড়াশোনাটা মনিটর করি। এইভাবে আসলে আমাদের অভিভাবকদের টাকাতে এটা চলছে। তবে কোনো টাকা কিন্তু সরাসরি পেইড ফরওয়ার্ডের অ্যাকাউন্টে ঢুকে না, এটা কখনো অ্যালাউ করা হয় না। ইভেন আমরা যখন বিদেশিদের সাথে মিটিং করি, আমার কাছে কেউ যদি দেখতে চান আমি মেইল ফরওয়ার্ড করে দিতে পারি। আমরা সেখানে প্রথম শর্ত দেই যে আমাদের মিটিং এ নেভার এভার কোনো ফাইন্যান্সিয়াল এইড প্রস্তাব রেজ করা যাবে না। এবং এখন আমেরিকানদের সাথে যে আলোচনাটা চলছেন, তাদের মধ্যে যিনি প্রথম আমার সাথে যোগাযোগ করেছিলেন, তার সাথেও কিন্তু আমার কথা ছিল, ওকে উই ক্যান সিট উইথ ইউ, ইট উইল বি ভেরি নাইস টু meet you people and work with you, but please be sure of one thing, very simple, that is, don't proceed for any donation. We don't accept this. এটা বলার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের কাজ করতে গিয়ে আমাদের একটা কিছু অভিজ্ঞতা আছে যে যে কোনো কারণেই হোক, এটা কেউ কেউ তৈরি করেছেন বিদেশিদের মধ্যে, তাদেরকে আমি দোষ দিই না, যে আমাদের বাংলাদেশ থেকে কোনো সংগঠন কোথাও কারোর সাথে আলোচনা বসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য কনভারসেশন ফাইন্যান্সিয়াল এইডের কথা তুলবে। এটা তাদের একটা পূর্ব ধারণা অধিকাংশ বড় অর্গানাইজেশনের, যে বাংলাদেশের আসছে, শেষ পর্যন্ত তো ওরা তো টাকা চাই। আমরা এই ধারণাটাও ভাঙতে চাই। তো যেটা বলছিলাম, যে আমাদের এই অভিভাবকদের টাকাতে এটা চলছে। আর এখানে আরেকটা কথা বলি, করোনার সময় আমাদের যে প্রোগ্রাম, সেটা কিন্তু আমাদের একার প্রোগ্রাম না, সেটাতে কিন্তু মানুষের জন্য ফাউন্ডেশন আমাদের পার্টনার। এবং এই করোনাকালীন সময়ে এখন পর্যন্ত আমার ধারণা, যে ইকবাল আমাকে যে হিসাবটা দিয়েছিল, 10 কোটি টাকা ছাড়িয়ে গেছে অনেক আগেই, শুধু শিক্ষা ক্ষেত্র না, শুধুমাত্র কমবেটিং করোনা, পিপিই, অক্সিজেন ব্যাংক, এগুলোতে। এই যে বিশাল টাকা, এই টাকাটা কিন্তু মানুষের জন্য ফাউন্ডেশন এবং আমাদের ডোনাররা দিয়েছেন, এবং সেটা আমরা তাদের জানিয়ে কোথায় খরচ করা হচ্ছে জানেন। কেউ সরাসরি পেমেন্ট করেছেন, একটা ছোট্ট অংশ আমাদের মাধ্যমে পেমেন্ট করেছেন। হ্যাঁ, এইভাবেই কিন্তু আর্থিক ব্যবস্থাপনাটা হয়। পেইড ফরওয়ার্ডের অ্যাকাউন্টে কিন্তু আপনি যদি ঢুকেন, আপনি দেখবেন যে সেখানে কোনো ধরনের টাকা পয়সা তেমন একটা ঢুকে নেই। শুধু করোনাকালীন সময়ে যখন আমাদের মানুষের জন্য ফাউন্ডেশন একটা ফান্ড রেজিং প্রোগ্রাম করেছিল, আমরা আমাদের ডোনারদেরকে বলেছিলাম যে আপনারা ওখানে দিয়ে দেন, ওটাই আমাদের প্ল্যাটফর্ম, এবং খুবই বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আমি তাদেরকে স্যালুট জানাই, চন্দ্রনাথ দাকে এবং ডক্টর মুনির যিনি আছেন, যে অত্যন্ত ভালোভাবে তারা এই ম্যানেজমেন্টটা করেছে। এবং এই ম্যানেজমেন্টে কিন্তু তারা আমাদের চেয়ে অনেক বেশি মাইক্রো লেভেলে দেখেন। 1 সেন্টের যদি গন্ডগোল হয়, সেটাও কিন্তু তারা মেনে নেন না। তার কারণেই আমরা আমাদের যারা অভিভাবক আছেন বিশ্বব্যাপী, তাদেরকে বলেছিলাম যে ঠিক আছে, এই প্রজেক্টে আপনারা মানুষের জন্য যে ফান্ড রেজিং প্রোগ্রাম, সেখানে ফান্ড দেন, সেখানে আপনারা দিতে পারেন, আমাদেরকে না। এবং সেই খরচটা 100% হিসাব আমাদের কাছে আছে। এটা আমরা দুঃসময়টা কেটে গেলে, অর্থাৎ খরচের সময়টা যখন কেটে যাবে, আমরা প্রকাশ করব। এটা শুধু আমাদের দায়িত্ববোধ থেকে করতে হবে তা না,
যেহেতু মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন আমাদের পার্টনার, তারা আমেরিকায় নিবন্ধিত একটি চ্যারিটি অর্গানাইজেশন, তাদেরকে কিন্তু আমেরিকান সংশ্লিষ্ট এজেন্সিকেও হিসাব দিতে হয়। এখানে কোনো ধরনের কোনো ফাঁক থাকার কোনো সুযোগ নাই। যাই হোক, যেটা বলছিলাম যে এভাবে আসলে আমাদের অভিভাবকদের টাকাতেই আমাদের সংগঠনটা চলে, এবং এখন পর্যন্ত আমরা আটকাইনি, যদিও করোনার কারণে আমরা আসলে ভয়াবহ একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের প্রচুর অভিভাবক নিজেরাই সমস্যায় পড়েছেন। তারপরও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের একজন স্টুডেন্টের বৃত্তি বন্ধ হয়নি। আমাদের বন্ধ তো হয়নি, বরং আমাদের প্রতি এখন কিন্তু আমাদের নতুন ইনটেক নেওয়ার সংখ্যা অনেক বেড়েছে। অলমোস্ট প্রতি মাসে আমাদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। সমস্যা তো থাকবেই, সমস্যাগুলো আমরা ওভারকাম করছি। আমরা আর্থিক বিপর্যয়তে সারা পৃথিবী আছে, এর মধ্যে আমরাও আছি, কিন্তু তার মধ্যেও আমরা আমাদের কোনো কাজ বন্ধ করি নাই, বরং কেন জানি আমার মনে হয় যে এর মধ্যে আমাদের কাজের গতি আরো বেড়েছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা সেটা সম্পর্কে শুনলাম, আমাদের যারা শুনছেন প্রোগ্রামে তারাও শুনছেন। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের পেইড ফরওয়ার্ড, অনেস্ট, প্যারেন্টস লাউঞ্জ, এই গ্রুপগুলো থেকেও যেহেতু এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে, একই সাথে অনেকে দেখছেন। সুতরাং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, অনেকেই কিছু চমৎকার প্রশ্ন করেছেন, যেগুলো আমি সময় সুযোগ হলে আমি আমার প্রশ্নগুলোর ফাঁকে নিয়ে নেব। আপনার প্রশ্নগুলো করতে থাকুন, যে কোনো ধরনের প্রশ্ন আমাদের প্রতিষ্ঠানগুলো নিয়ে, কাজ অ্যাক্টিভিটিস নিয়ে, বা আপনার কোনো পরামর্শ থাকলে, কোনো ক্রিটিসিজমস যদি থাকে, সেগুলো আপনি খুব ভালোভাবে, এখন ক্রিটিসিজমস করলে এটা সরাসরি বাদল সৈয়দ স্যার নিজে দেখতে পাবেন, তিনি স্ক্রিনে উনি নিজে দেখতে পাবেন। এবং কেউ বলছেন যে প্রশ্ন করতে চেয়েছেন, আপনার অনুমতির দরকার নেই, আপনি প্রশ্ন করুন। আপনার যদি প্রশ্ন থাকে আপনার কমেন্টে সেই প্রশ্নগুলো করুন। আমি স্যার একজনের একটা প্রশ্ন আপনাকে আমার শিডিউল প্রশ্নগুলো করার আগে একটু বলতে চাই। ওর নাম হচ্ছে সমীরণ বড়ুয়া। আমি কি স্যার প্রশ্নটা একটু পড়ব? প্লিজ। হ্যাঁ স্যার, মার্চ ফরওয়ার্ডের প্রতি, বাদল সৈয়দ স্যারের প্রতি, আপনাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা। একটু বিনীতভাবে বলতে চাই, আমরা মার্চ ফরওয়ার্ডে ফ্রি কোচিং এবং কখনো কখনো খুব অল্প খরচের বিনিময়ে কোর্সগুলো করতে পারি। মার্চ ফরওয়ার্ডের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। স্যার, কখনো কখনো দেখা যায় আমাদের কোনো শিক্ষক আলাদা করে আবার একই বিষয়ে কোর্স করান এবং সেখানে আরও বেশি ফি দাবি করেন। আমরা কি স্যার এই কোর্সগুলো সরাসরি মার্চ ফরওয়ার্ডে পেতে পারি না, অল্প খরচ দিয়ে হলেও? বাদল সৈয়দ স্যার, আপনার কাছ থেকে উত্তর আশা করছি। স্যার, আপনি যদি বলতেন। সমীরণ বড়ুয়া। আমরা তো মার্চ ফরওয়ার্ডে যত ধরনের কোর্স আসলে প্রয়োজন, প্রায় সব ধরনের কোর্স চালু করেছি এবং সামনে আরো করতে যাচ্ছি। সামনে আমরা আরো কিছু কোর্স করতে যাচ্ছি, একটু পরে সে আলোচনায় আসবো। এখন যে কোর্সটা আমাদের এখানে আপনারা করছেন, আমাদের কোনো ফ্যাকাল্টি যদি সেটা ব্যক্তিগতভাবে বেশি দাম দিয়ে, বেশি খরচ নিয়ে করেন, আইনত কিন্তু তাকে বাধা দেওয়ার সুযোগ আমার নাই। আইনত কিন্তু আমি তাকে বাধা দিতে পারি না। তবে নৈতিকতার অবস্থান থেকে আমি অনুরোধ করব যে এটা না করাই ভালো। যে কোর্সটা আমরা 100 টাকায় অফার করছি বা ফ্রি অফার করছি, একই কোর্স যদি আমাদের একজন ফ্যাকাল্টি আবার নিজের মতো করে বেশি দামে করেন, তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা দেখা দেবে। সমস্যাটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে তিনি যেহেতু তার ক্লাসটা তার একটা ব্যক্তিগত তিনি প্রোগ্রাম হাতে নিয়েছেন, সেখানে তার ছাত্র আকর্ষণ করার জন্যে মার্চ ফরওয়ার্ডে কিন্তু একই মনোযোগ দিয়ে পড়াবেন না, কিছু গ্যাপ রেখে দিবেন, যেটা ওখানে গেলে পাবে, মার্চ ফরওয়ার্ডে পাবে না। এটা একটা খুব বড় সমস্যা। এটা আমার মনে হয় নৈতিকতার অবস্থান থেকে তাদের না করাই ভালো। আর ছাত্রছাত্রীরা যোগ দেবে কি দেবে না সেটাও ঠিক আসলে আমি বলতে পারবো না, এটা পার্সোনাল চয়েস। তারা যদি মনে করে যে তারা ওখানে জয়েন করবে, তারা করতে পারে। তবে আমি তাদেরকে একটা কথা বলতে পারি যে মার্চ ফরওয়ার্ডে কিন্তু আমরা যে কোর্সগুলি করাচ্ছি, একই কোর্স আসলে অন্য জায়গায় না করলেও চলবে। এবং
শুধু নৈতিকতার অবস্থান থেকে আমি সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। তারপরও বলি, তারা যখন ব্যক্তিগতভাবে কোনো কর্মসূচি একই প্রোগ্রাম মার্চ ফরওয়ার্ডের একই বিষয় নিয়ে শুরু করবে, তখন আমরা ধরে নিব যেহেতু মার্চ ফরওয়ার্ডের তার অ্যাটেনশনটা কমে যাবে, ওখানে অ্যাটেনশনটা বেড়ে যাবে, তার মানে আমার বাচ্চারা বঞ্চিত হবে। সেক্ষেত্রে কিন্তু মার্চ ফরওয়ার্ডের ফ্যাকাল্টি লিস্ট থেকে তাকে বাদ দেওয়া হবে। I want to be very clear. একই কোর্স কোন ফ্যাকাল্টি যেটা মার্চ ফরওয়ার্ডে চলছে সেটা ব্যক্তিগতভাবে চালু করতে পারবেন না। কারণ যদি করেন তিনি কিন্তু সেখানে বেশি গুরুত্ব দিবেন, মার্চ ফরওয়ার্ডে গুরুত্ব দিবেন না, তাহলে মার্চ ফরওয়ার্ডের বাচ্চারা বঞ্চিত হবে। আমি তো তাহলে একজন হাফ হার্টেড ফ্যাকাল্টিকে আমার এখানে আমি আনবো না। সেক্ষেত্রে সেই ফ্যাকাল্টিকে আমরা বিনয়ের সাথে দুটো চয়েস দিই, যে আইদার ইউ গো উইথ ইউর ওন প্রোগ্রাম অর ইউ ক্যান গো উইথ আওয়ার প্রোগ্রাম। উনি যদি বলেন যে না আমি আমার প্রোগ্রাম নিয়ে করতে চাই, আমি মার্চ ফরওয়ার্ডের সাথে থাকবো না, তাকে আমরা সসম্মানে বিদায় দেব। অর্থাৎ একজন ফ্যাকাল্টির একই কোর্সে দু জায়গায় অবস্থান, ব্যক্তিগত অবস্থান এবং মার্চ ফরওয়ার্ডে অবস্থান কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব। আশা করি সমীরণ বড়ুয়া আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদের সম্মানিত বাদল সৈয়দ স্যার যেটা বলেছেন, মানে আমাদের সম্মানিত শিক্ষকরা আমাদের এখানে অনেক শ্রম দিচ্ছেন, কাজ করছেন, শুরু থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা চাই যে তারা সেটা আমাদের সাথেই থাকবেন। আর ব্যক্তিগতভাবে কেউ যদি কিছু করে, আমরা আসলে এই মার্চ ফরওয়ার্ডের শুরুতেই বাদল সৈয়দ স্যার খুব ভালোভাবে ক্লিয়ার করেছিলেন যারা সুবিধা বঞ্চিত, বিশেষ করে মফস্বলের গ্রামীণ অঞ্চলের, মানে সবাই যাতে ঢাকার চট্টগ্রামের ছেলেমেয়েরা যে সুবিধাটা, যে কোচিং সেবাটা পায়, সেটা যেন সারা বাংলাদেশের সব ছেলেমেয়েরা পায়, সেই উদ্দেশ্য থেকেই কিন্তু এটা করা। এবং স্যার তো বলেছেন আরও কিছু কোর্স যেগুলো আপনাদের প্রয়োজনীয় মনে হবে, আপনারা যে কোনো সময় আমাদেরকে সাজেস্ট করতে পারেন যেটা প্রয়োজন আছে মনে করেন। এবং স্যার যথার্থই বলেছেন, এখানে প্রত্যেকটা কোর্সের কোর্স ডিজাইন, ক্লাস যারা নিচ্ছেন এটা যথেষ্ট সচেতনভাবেই করা হয়। সুতরাং আমার মনে হয় এখানে আপনাদের ক্ষতি হয় বা দ্বিধায় পড়েন এ ধরনের কোনো কাজের সুযোগ মার্চ ফরওয়ার্ডে থাকবে না, সেটা বাদল সৈয়দ স্যার খুব স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন। একজন জানতে চেয়েছেন, ক্লিয়ার করি যে ভিন্ন কোর্স যেটা মার্চ ফরওয়ার্ডে নাই সেটা তারা করলে আমার আপত্তি, কিন্তু একই কোর্স করা যাবে না। তবে একই সাথে আমি তাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাই, তারা মার্চ ফরওয়ার্ডে কিন্তু অন্যান্য জায়গায় গিয়ে তারা যে সম্মানী পেতেন তার চেয়ে কম সম্মানিত কাজ করছে। তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ, তাদেরকে আমি এই জন্য সালাম দিলাম। কিন্তু আমি অ্যাকচুয়ালি ডুয়েল প্রোগ্রাম আবার আমরা অ্যালাউ করতে পারি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আশা করি সবাই সহযোগিতা করবেন আমাদেরকে। নুসরাত জাহান একজন জানতে চেয়েছেন, উইথ ডিউ রেসপেক্ট আনএমপ্লয়মেন্ট নিয়ে কি কিছু করা যায়? থ্যাঙ্কস। বাদল সৈয়দ স্যার কিছু বলবেন? আচ্ছা, আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আমরা যে কয়েকটা ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত সফল হইনি বা এখন পর্যন্ত আমরা আসলে উই ডোন্ট হ্যাভ ক্যাপাসিটি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা চাকরি দিতে পারি না, চাকরি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। 2 নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশনে আমরা তেমন বড় কিছু করতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানগুলোতে হয়তো আমরা কিছু ছাত্রছাত্রীকে অ্যাকোমোডেট করেছি, বাট এটা হচ্ছে সমুদ্রে একটি বিন্দুর মতো, এটাকেও বড় করে দেখার কিছু নাই। এবং অচিরেই যে আমরা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বড় ধরনের কোনো উদ্যোগ নিতে পারবো, কারণ আমাদের তো অত বড় সংগঠন নাই বা অত বড় বড় অর্গানাইজেশন নাই যেখানে অনেক বড় অপারেশন চলে, যে তাই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা খুব দ্রুত কিছু করতে পারবো বলে আমার মনে হয় না। তবে এ ব্যাপারে আমরা একটা প্রোগ্রাম ক্ষুদ্র আকারে নেওয়ার চেষ্টা করছি, এটা আমি কিছুক্ষণ পরে আমাদের যে কর্মসূচিগুলি আসবে সেখানে ধারণা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ স্যার। আশা করি নুসরাত জাহান তার কথা পেয়েছেন, তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার পরবর্তীতে এই বিষয়ে আরও বলবেন।
আমাদের তরুণদের জন্য নতুন প্রোগ্রাম নিয়ে নতুন কোর্স নিয়ে বাদল সৈয়দ স্যার ঘোষণা দেবেন। এর আগে আমরা একটু সংক্ষেপে আর দু একটা জিনিস একটু আলোচনা করে নিচ্ছি। একজন বলেছেন প্রিলিমিনারি বাইরে থেকে পাশ করার পর সে মার্চ ফরওয়ার্ড ঢাকায় বিসিএস রিটেন কোচিংয়ের কোনো সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে কিনা। আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার সেটাতে রেসপন্স করেছেন সাথে সাথে, অবশ্যই আমাদের মূল কার্যক্রম তো ঢাকা থেকেই পরিচালিত হয়। আসলে আমাদের কার্যক্রম ঢাকা থেকেই পরিচালিত হয় এবং ঢাকায় অফিস আছে, চট্টগ্রাম অফিস আছে, সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে এটা হয়। আশা করি আপনি উত্তর পরিচালিত হয় চট্টগ্রাম থেকে। আমাদের অনেস্টের আউটলেট হচ্ছে চট্টগ্রামে। হ্যাঁ, অনেস্টের আউটলেট চট্টগ্রামে। আবার পেইড ফরওয়ার্ডের অফিস ঢাকা অফিস হচ্ছে উত্তরায় এবং মার্চ ফরওয়ার্ডের হচ্ছে ঢাকা অফিস হচ্ছে মগবাজারে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এবং আমাদের চট্টগ্রাম, যেহেতু আমাদের বাদল সৈয়দ স্যার পেশাগত কারণে সেখানে অবস্থান করেন, আবার আমাদের মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার কিন্তু ঢাকায় আছেন, অসীম কুমার স্যার ঢাকায় আছেন, আমি এবং আমাদের পেইড ফরওয়ার্ডের ইকবাল ভাই, আমরা কিন্তু ঢাকায় থেকেই কার্যক্রমগুলো করে থাকি স্যারদের নির্দেশনা অনুযায়ী। আমি স্যার একটু অন্য বিষয়ে আপনাকে একটু দু একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনাকে সবসময় আমরা পাই না, আসলে এটা অনুযোগেই বলবো। আমি একটু আপনার লেখালেখি নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে আপনার বইগুলো দৃশ্যত ফিকশনধর্মী, কিন্তু এর পরেও সেখানে দেখা যায় প্রচুর তথ্য উপাত্তের সমাবেশ থাকে এবং হিস্ট্রিক্যাল অনেক পয়েন্টস নোট সেখানে দেওয়া থাকে এবং সেগুলো আমি কয়েকটা ক্ষেত্রে আমি একটু দেখলাম, এগুলো আপনি যথাযথভাবেই উপস্থাপন করেন। তাহলে এই বইগুলো লেখার ক্ষেত্রে আবার সবগুলো বই আমি যদি একটু নাম বলতে চাই, রোজাবেল মা তোকে বলছি, সাক্ষী ছিল পক্ষী সকল, বা আমার মুক্তি ওই আকাশে, বা ছায়া সন্ধান, এই বইগুলো দেখা যায় এক একটার থিম একটা আরেকটার থেকে অনেক বেশি দূরত্বে, অনেক বেশি ভিন্ন, 360 ডিগ্রিও ঘুরে গেছে অনেক ক্ষেত্রে। এবং এখানে অনেক সময় দেখা যায় যে আপনি চিকিৎসা শাস্ত্রের বিষয়গুলো নিয়ে একেবারেই খুব যথাযথ টার্মগুলো ইউজ করছেন। আপনার স্যার প্রিপারেশন নেন কীভাবে? এই যে আপনি চাকরি করেন, এতগুলো সংগঠন পরিচালনা করেন, পাশাপাশি বই লেখার জন্য এতগুলো চরিত্র, এত ঘটনা, এত প্লট, এগুলো আপনি কিভাবে করেন? লেখালেখির প্রিপারেশনটা আপনি কীভাবে নেন আসলে? ধন্যবাদ। আসলে আমার লেখালেখিটা দুই ধরনের। একটা হচ্ছে মোটিভেশনাল, যেখানে আপনি রোজাবেল মা তোকে বলছি, স্বপ্ন ডানা, সাধু সঙ্গ, সামনে আসছে আমার বিশ্বাসগুলো, এগুলোকে আপনি একটা এনক্লাবে রাখতে পারেন। আর একটা হচ্ছে পিওর সাহিত্য, সেখানে আপনার জন্মজয় থাকতে পারে, সাক্ষী ছিল পক্ষী সকল থাকতে পারে, মাটির পিঞ্জিরার মাঝে থাকতে পারে, অলৌকিক আঙ্গুল থাকতে পারে। আমার ফিকশন গুলোতে আমি ইনফরমেশন, আমি একটা কথা বলে রাখি, কোনো ভালো লেখক, আমি ভালো লেখক কিনা সেটা আপনাদের বিবেচনা, কোনো ভালো লেখক কিন্তু ফিকশনে পাঠককে ভুল তথ্য দেন না। সরি, অর্থাৎ তিনি চরিত্র আঁকেন, কিন্তু যখন তিনি, আমি এইমাত্র একটা মেসেজ দেখতে পেলাম সঞ্জানা আলমের, আপনার নিশ্চয় মনে আছে যে সঞ্জানা আলম কিন্তু মার্চ ফরওয়ার্ড এই পেজের প্রথম অ্যাডমিনদের মধ্যে একজন। হ্যাঁ, ওর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। যে ফিকশনে কিন্তু আপনি প্রেমের একটা গল্প লিখে গেলেন, আপনি বলে গেলেন, সমস্যা নেই, কিন্তু আপনি যখন কোনো ঐতিহাসিক তথ্য আনবেন, কোনো বৈজ্ঞানিক তথ্য আনবেন, তখন কিন্তু আপনাকে সেটা সত্যতা যাচাই করে আনতে হবে। এবং আমি যখন, আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে, বা আমি খুব আরাম পাই যে আমার গল্পগুলোতে ইতিহাস, বিজ্ঞান, এই তথ্যগুলোকে খুব সহজ ভাষায় নিয়ে আসতে। চিকিৎসা বিজ্ঞান নিয়ে যেমন আমি লিখেছি, ঠিক তেমনি আবার অনেক ঐতিহাসিক তথ্য নিয়েও লিখেছি, যেগুলো গল্পে এসছে। হাসন রাজার একটা অনুদ্ঘাটিত দিক, তার বিরুদ্ধে তার বডিগার্ড মামলা করেছিলেন, সেটা নিয়েও লিখেছি। রবীন্দ্রনাথের নাটক ডাকঘর করা, নাজি ক্যাম্পে 200 শিশুকে যখন গ্যাস চেম্বারে নিয়ে যাচ্ছে, তার আগে তাদের শিক্ষক ডাকঘর নাটকটি অভিনয় করিয়েছিলেন তার ছাত্রদের দিয়ে।
এটাই ছিল তাদের শেষ বিনোদন। শিক্ষকের মত ছিল এটা যে মৃত্যুর মধ্য দিয়ে তার ছাত্ররা ডাকঘর করার অমিতের মতো মুক্তির স্বাদ পাবে। এই যে তথ্যগুলো বের করে আনা, জার্মানিতে পোল্যান্ডে একজন শিক্ষক ইয়েটসের অনুবাদ করা ডাকঘর করা নাটক আবার নিজে পোলিশ ভাষায় অনুবাদ করে সেই নাজি ক্যাম্পে বন্দি শিবিরে বাচ্চাদেরকে দিয়ে অভিনয় করিয়েছিলেন। এই ঐতিহাসিক সত্যটা বের করে আনা, একটা ছোট্ট উদাহরণ দিলাম, এটা কিন্তু সহজ ব্যাপার না। হয়তো একটা 2500 শব্দের গল্প, কিন্তু এই ইতিহাস বের করে আনার জন্য পড়তে হয়েছে হয়তো 2500 পৃষ্ঠা। কিংবা মেডিকেল সায়েন্সের যে তথ্যগুলো আমরা কিছুদিন আগে একটা গল্পে থোরাসিক সার্জনকে আমরা নায়ক হিসেবে উপস্থাপন করেছি। এই থোরাসিক সার্জনের কাজ নিয়ে আমাদের ব্যাপক করতে হয়েছে। আমরা একটা গল্পে বলেছি যে একটা লিপস্টিকের কন্টেনারের মধ্যে একটা গোপন ক্যামেরা লুকায়িত থাকে। আমাকে দেখতে হয়েছে একটা লিপস্টিকের মধ্যে এরকম গোপন ক্যামেরা লুকানো যায় কিনা। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আমি পেলাম একটা বই, সেটা হচ্ছে $1 বিলিয়ন স্পাই, যেটাতে দেখা যাচ্ছে যে না, রাশিয়ায় গুপ্তচর বৃত্তি করার জন্য আমেরিকার সিআইএ এই ধরনের একটা ক্যামেরা ইউজ করতো, যেটা লিপস্টিকের কন্টেনারের মধ্যে লুকানো থাকতো। তাহলে লিপস্টিকের কন্টেনারের মধ্যে যদি একটা এই টাইপের ক্যামেরা লুকানো থাকে, তাহলে লিপস্টিকের কন্টেনারটা এটা ডায়ামিটার কত, এটা দৈর্ঘ্য কত, এই ব্যাপারটা আপনাকে বিবেচনা করতে হবে। তাহলে ছোট্ট একটা ক্যামেরা বের করতে গিয়ে আমাকে $1 বিলিয়ন স্পাই বইটা পড়তে হয়েছে। এবং তারপরে ওখানে যখন আমি ক্যামেরার নাম পেলাম, এটা নিয়ে আবার ইন্টারনেটে প্রচুর দেখতে হচ্ছে ক্যামেরাটা আসলেই কি একটা লিপস্টিকে ঢুকতে পারে কিনা। ঢুকলে একটা সাধারণ লিপস্টিকের ওজন কত হবে, একটা কন্টেনারের মধ্যে লিপস্টিক কন্টেনারের মধ্যে যদি ক্যামেরাটা ঢুকানো হয় তার ওজন কত হবে, এটা বের করতে হয়েছে। অর্থাৎ এইভাবে আপনাকে একটার পর একটা দরজা খুলে, ইনফরমেশনের দরজা খুলে আপনাকে চূড়ান্ত সত্য তথ্যটা তুলে এনে গল্পে শব্দে সাজাতে হবে। এটার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করা ছাড়া আসলে ভালো লেখা তৈরি হয় না, কখনোই ভালো লেখা তৈরি হয় না। একটা লাইন লেখার জন্য হয়তো আমাকে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে হয়েছে, ঘন্টার পর ঘন্টা অনলাইনে থাকতে হয়েছে, যারা ওই ঘটনা সম্পর্কে জানেন তাদের সাথে আমার ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়েছে। শুধু একটা লাইন আমার সাম্প্রতিক গল্পে আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে যে 71 সালে একজন পাকিস্তানি কর্নেল তার অধীনে একজন ক্যাপ্টেনকে বলছেন, যাও গোসাইডাঙ্গার মন্দিরটা পুড়িয়ে দিয়ে এসো, সাথে আশেপাশের মালাউন পাড়াটাও। দেখেন একটা লাইন, এটা কিন্তু খুব একটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, কিন্তু আমাকে ডিপলি যেতে হয়েছে যে গোসাইলডাঙ্গায় ওই সময় ওই মন্দিরটা ছিল কিনা, যে মন্দিরটা এখন আছে, থাকলে সেই মন্দিরটা কারা চালাতেন, আশেপাশে নন মুসলিমদের বসতি ছিল কিনা, এটা জানার জন্য অথেন্টিক লোক আমাকে খুঁজে বের করতে হয়েছে। এবং হয়তো এই অনুষ্ঠান তিনি দেখছেনও, শ্রদ্ধেয় প্রদীপ কুমার দত্ত, তার সাথে কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো এটা নিয়ে একাকী আলাপ করেছি, শুধু একটা লাইন, যে ক্যাপ্টেন তুমি যাও গোসাইডাঙ্গার মন্দিরটা পুড়িয়ে দিয়ে এসো। তাহলে 71 সালে ওই মন্দিরটা কি অবস্থায় ছিল, ওখানে হিন্দু বস্তি কেমন ছিল, কারা ওখানে থাকতেন, এটা জানার জন্য। কিন্তু এটা আমার অতটা না জানলেও চলতো, মন্দিরটা ওখানে ছিল এটা জানাটা এনাফ ছিল। কিন্তু আমি যেহেতু লিখবো, আমাকে কিন্তু ব্যাপারটা ডিপে যেতে হবে। এবং আমি প্রদীপদার মনে হয় প্রায় 1 ঘন্টা সময় নিয়েছে, এবং তিনি শুধু নিজের অভিজ্ঞতা থেকে বলেন নাই, ওখানে যারা থাকতেন তাদেরকে উনি খুঁজে বের করেছেন, এবং যারা জীবিত আছেন তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনে আমাকে বলেছে। সব শোনার পরে গল্পে এসে এটা 2 লাইনে শেষ। অর্থাৎ 2টো লাইন লেখার জন্য
কতটুকু পরিশ্রম একজন লেখককে করতে হয় এটা বোঝানোর জন্য এটা আমি বলেছি। এবং বাংলাদেশের অনেক লেখকের লেখা আমার খুব ভালো লাগে, কিন্তু আবার অনেক লেখকের লেখা আমাকে খুবই ফ্রাস্ট্রেটেড করে। ফ্রাস্ট্রেটেড হচ্ছে রিপিটেশন, যে মনে হচ্ছে একই বই পড়ছি, তার একটা বই পড়লাম আবার যেটা দিলাম মনে হচ্ছে আগেরটাই পড়ছি, শুধু নাম বদলে দেওয়া হচ্ছে। লেখকের লেখায় যখন রিপিটেশন আসবে সেই মুহূর্তে তার মৃত্যু হয়, অর্থাৎ তিনি লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তিনি এখন শুধু ঘাস চিবুচ্ছেন, চর্বিতে চর্বণ করছেন। আমার চেষ্টা থাকে এটা যাতে না হয়, এবং এটা যাতে না হয় সেই জন্যই আমার এই অনুশীলন, চর্চা এবং চেষ্টা, যাতে প্রতিটা গল্পে একটা নতুন বাঁক থাকে, নতুন তথ্য থাকে, নতুন চরিত্র থাকে, নতুন বিষয়বস্তু থাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। একটু স্যার মানে লেখা কি প্রসঙ্গে শেষ করব, একটু শেষ বলতে চাই, করোনার মধ্যে যেখানে বই মেলা নিয়ে তো কি হয়েছে স্যার আপনি জানেন, বই মেলা হওয়ার কথা ছিল ওই মাসে হয় নাই, পরবর্তী সে বই মেলা চালাতে গিয়ে আবার সাথে সাথে বন্ধ করে ফেলতে হয়েছে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে। এবং গত এক বছরে বলা যায় কেউ বই বের করার সাহসই পাচ্ছে না, যেহেতু এটা পাঠকদের কাছে পৌঁছানোর বিষয়ে অনেক সীমাবদ্ধতা আছে, যেহেতু আমরা অফলাইনে বেচা কেনা করতে অভ্যস্ত বেশি। কিন্তু এর মধ্যেও আপনার একাধিক বই একাধিক সংস্করণ নতুন করে পুনর্মুদ্রিত হয়ে আছে। বই লেখার ক্ষেত্রে আপনার বইগুলোর পাঠকপ্রিয়তার মূল কারণ কি বলে আপনি মনে করেন? আপনি কি লেখার সময় একটা মাইন্ডসেট ঠিক করে রাখেন যে এই বইটি মানে পাঠকের মনের কথা মাথায় রেখে ওদের কাছে জনপ্রিয়তা পাবে, এটা মাথায় রেখেই কি আপনি বইগুলো লিখেন? একটু ক্লিয়ার করবেন। দেখেন, আমি একটা কথা বলি যে আমি পাঠকপ্রিয়তা পাওয়ার জন্য সস্তা লেখা লিখতে রাজি না। আমি মনে করি যে প্রত্যেকটা লেখায় আমার একটা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির ছাপ থাকতে হবে, তবে সেটা অত্যন্ত সহজ ভাষায়, যাতে একজন সাধারণ পাঠক নিয়েও মজা পান। হ্যাঁ, এখন আমি খুব গভীরভাবে কৃতজ্ঞ, আসলে আমি নিজেও একটু বিস্মিত এই কারণে যে করোনার এই সময়ে কিন্তু আমার প্রকাশকরা আমার প্রত্যেকটা বই নতুন নতুন এডিশন আনছেন বাজারে। যেমন স্বপ্নডানা 6th এডিশন আসলো। 6th এডিশন কিন্তু নট এ ম্যাটার অফ জোক আমাদের দেশে। প্রত্যেকটা বই, মাটির পিঞ্জরার মাঝে এসছে, জলের উৎস এসছে, অলৌকিক আঙ্গুল এসছে, 4টা বই গত মাসে আসছে। ঠিক আছে, এবং আগামী মাসে সাধুসঙ্গ 2য় পর্ব এবং আমার বিশ্বাসগুলো একসাথে রিলিজ হবে। এটা একটা বক্স আকারে হবে। আমি কৃতজ্ঞ পাঠকদের কাছে, তারা আমাকে গ্রহণ করার জন্য। আমি নিজেকে খুব ভালো লেখক দাবি করব না, তবে আমি একটা প্রতিশ্রুতি এবং একটা সত্য কথা আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে আমি ভালো লেখক না, কিন্তু আমি পরিশ্রমী লেখক। আমি পরিশ্রম করে লিখি। হয়তো এই পরিশ্রমটার মূল্য পাঠকরা ফিরিয়ে দিচ্ছেন আমার লেখা গ্রহণ করে। আপনার মনে হচ্ছে যে আপনার পরিশ্রমের কারণেই আপনার প্রকাশকও সেদিন একটু শেষ করে, আমার প্রকাশকও সেদিন একটা ইন্টারভিউতে বলেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা করোনার মধ্যে বাদল সৈয়দ স্যারের বই বা সবগুলো বই আবার আনা সাহস করছেন কিনা। উনিও দেখলাম একই কথা বলেছেন যে যেহেতু এই করোনার দুঃসময়ের মধ্যে তার বইয়ের পাঠক কমে নাই, বরং প্রচুর চাহিদা আছে, সে কারণে আমরা এটা আনা সাহস করছি, এবং আমরা চাই যে সব লেখকের বই আমরা এইভাবে যাতে মুদ্রণের পরিবর্তন করতে পারি। আমার বিশ্বাসগুলো এবং সাধুসঙ্গ 2য় পর্ব এখনো বাজারে আসে, কিন্তু আসাদুজ্জামান জয়, যারা পিওন প্রতিষ্ঠানটা চালান, বই সরবরাহকারী, তিনি আছেন কিনা এখানে আমি জানি না, তিনি আমাকে জানিয়েছেন, তিনি আমাকে বলেছেন স্যার আমরা কিন্তু অলরেডি এই 2টো বইয়ের এখনো কিন্তু এটা প্রচ্ছদে ছাপা হয়নি, এটার কোনো ঘোষণাও দেওয়া হয়নি, তারপরও বলছেন যে স্যার এটা কিন্তু আমরা প্রথম ধাক্কাতে 2000 কপি সেল করতে পারবো। হ্যাঁ, তো এটা আমি বলছি, আমার কিন্তু লেখালেখির ব্যাপারটা আসলে তৃপ্তির জায়গা। এইখানে আসলে আমি কিন্তু একটু মানে অন্য কোনো কৃতিত্ব আমি নিতে চাই না, যেগুলো আমার একার কাজ না। লেখালেখির কাজ কিন্তু ভাই আমার একা, তাই না? এটাতে তো আর কেউ নাই। তো এটা কিন্তু আমি বলে আনন্দ পাই।
এই যে যখন আমাকে আসাদ বললো, জয় বললো যে স্যার আপনার বই কিন্তু আমরা একাই 2000 কপি বিক্রি করতে পারি, আমার স্বাভাবিকভাবে ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে পাঠকরা যে কষ্ট করে যে লেখা সেটার মূল্য বুঝতে পারছেন, এবং তারা বুঝতে পারছেন যে না, ওনার বইগুলো তুমি যা বলছেন, এক নম্বর হচ্ছে এই বইগুলো সহজবোধ্য, তাদের হয়তো ভালো লাগছে। আর দ্বিতীয়ত আমার মোটিভেশনাল বই বেশি যাওয়ার কারণ হচ্ছে আমাদের সমাজ এক ধরনের তীব্র হতাশার মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের তরুণ সমাজ। তারা এখন আসলে আলো দেখতে চায়, হয়তো তারা এই সামান্য লেখালেখিতে আলোর খোঁজটা পায়, সে কারণে তারা কিনে, তাদের গার্ডিয়ান রাখে। এই কারণেই আমার হয়তো বইগুলো ভালো পাঠকপ্রিয়তা পাচ্ছে বলে আমার ধারণা। এই জন্য আমি অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা আমাদের যারা শুনছেন, মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ বা আউটসাইডার্সও যারা আছেন, যারা শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের সাথে পেইড ফরওয়ার্ড, মার্চ ফরওয়ার্ড, অনেস্ট, প্যারেন্টস লাউঞ্জ, এই সবগুলো মানবিক প্রতিষ্ঠানের জন্মদিনে এবং বিশেষ করে এগুলোর ফাউন্ডার শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের জন্মদিনে আমাদের বিশেষ লাইভ সেশনে এসেছেন বাদল সৈয়দ স্যার। উনি সাধারণত বছরে 2 বার এই প্রোগ্রামগুলোতে আসেন। এর আগে আসছিলেন, কয়েক মাস হয়ে গেছে, এবং এই বছর উনি এই প্রোগ্রামটা সেট করার আগেই বলে ফেলেছেন যে এই বছর কিন্তু আর সময় দিব না। তো যেহেতু উনি এসেছেন, অবশ্যই আমাদের জন্য কিছু ভালো ঘোষণা, আমাদের আসার জন্য কিছু প্রোগ্রাম, আমাদের উপকারার্থে কিছু প্রোগ্রাম অবশ্যই উনি ঘোষণা করবেন। তো যারা অনেকক্ষণ ধরে যেহেতু প্রোগ্রাম চলছে, যারা কোনো কারণে একটু অন্যদিকে চলে গেছেন, তাদেরকে একটু ইনভাইট করে নিয়ে আসেন, বন্ধুদেরকে নাম মেনশন করে নিয়ে আসবেন। স্যার এখনই নতুন করে আমাদের কিছু কোর্স সম্পর্কে, নতুন প্রোগ্রাম সম্পর্কে বলবেন। আমি এর আগেই আপনারা সবাইকে ইনভাইট করে নিয়ে আসুন আপনাদের বন্ধুদেরকে। এর মধ্যে আমি স্যারের কাছ থেকে আরেকটি ব্যক্তিগত তথ্য জেনে নিতে চাই, সেটা হচ্ছে স্যার একদিকে ট্যাক্স কমিশনারের মতো একটি সিরিয়াস সিনসিয়ার জব করা, যেখানে আপনি প্রধান আপনার জোনে, আরেকদিকে হচ্ছে এই 4-5টি বড় বড় সংগঠন পরিচালনা করা। আপনি ভালো বক্তৃতা করতে পারেন, আপনি ভালো লিখতে পারেন এবং মোটিভেট করতে পারেন মানুষকে। এই সব কিছুর মধ্যে কোনটা আপনি বেশি উপভোগ করেন? কিছুক্ষণ আগে যদিও বলেছেন লেখালেখিটা আপনার একান্তই নিজস্ব, লেখালেখি কি বেশি আপনি উপভোগ করেন, নাকি আপনি কি বলবেন এই ক্ষেত্রে? না, আমার কাছে সবগুলোই গুরুত্বপূর্ণ। চাকরিটাও গুরুত্বপূর্ণ, ওটা আমার রিজিক, আমি এটা মন দিয়ে করার চেষ্টা করি, এবং চাকরি দায়িত্ব পালনে আমি কখনোই অবহেলা করিনি এবং ব্যর্থ হইনি এখন পর্যন্ত। এই যে গত অর্থ বছর গেল, সে অর্থ বছরও আমার কমিশনারের কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবৃদ্ধিকারী অর্জনকারী প্রথম দুইটির মধ্যে সম্ভবত একটি, আমার আমার ধারণা মতে, এবং লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের আদায় প্রায় 1000 কোটি টাকার মতো বেশি ছিল। অর্থাৎ আমি এটা ছোট্ট করে বললাম যে আমার টিম, এটা আমি না, আমাদের যে কমিশনারের টিম কাজ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের জন্য এই অর্জন। এটা আমি উদাহরণ দিলাম এই কারণে, যাতে আপনারা না ভাবেন যে এই লোক তো মনে হয় সারাদিন অন্য কাজ করে, নিজের অফিসের কাজ করে। I never ever failed in any assignment given by my authority. I am very serious about my office. একটা লেখালেখি আমি খুব তৃপ্তি পাই, যেহেতু নিজের লেখা এবং আমার রক্তের মধ্যে লেখা মিশে আছে। আমি কিন্তু লেখালেখি করি সে ক্লাস 8, মানে 1980 সাল থেকে আমি কচিকাচার আসরে লিখতাম। তার মানে আজকে কত, প্রায় 40 বছর। এখানে যারা দেখছেন তাদের অধিকাংশের জন্মই তখন হয়। তবে যদি বলেন তৃপ্তি কোথায়, লেখালেখি তো অবশ্যই আমার তৃপ্তির জায়গায়, কিন্তু আমার মূল তৃপ্তি হচ্ছে মানুষের মধ্যে। আমার প্রতিটা মুহূর্তে আমার মনে হয় যে দায়িত্ব মানুষ হিসাবে আমার উপর অর্পিত, সেটা পালন করা হয়নি। এটা পালন করা হয়নি। আমি কি জবাব দিব যখন আমাকে জিজ্ঞেস করা হবে যে পৃথিবীতে তুমি তোমার কি দায়িত্ব পালন করেছো? সেই উত্তরটা যেদিন নিজের কাছে মনে হবে যে না আমি রেডি উত্তরটা দিতে পারার জন্য, সেদিন পরিপূর্ণ তৃপ্তি পাবে। যার কারণে মানুষের জন্যে
মিশে যেতে পারাটাই, সব মানুষকে নিজের মধ্যে ধারণ করতে পারাটার মধ্যেই আমার সবচেয়ে বেশি। অনেক ধন্যবাদ স্যার। কাইসার ফয়সাল কাজী এম টরন্টো কানাডা থেকে দেখছেন, স্যারের জন্য শুভকামনা জানিয়েছেন। আপনি অত দূর থেকে দেখছেন, আপনাকে শুভেচ্ছা মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে। স্যার আমি একটু জাস্ট আপনার ঘোষণাগুলি এখন আমরা শুনবো। আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই অপেক্ষা করছে আসলে আমাদের নতুন কোর্সগুলো বা আমাদের জন্য নতুন কোনো প্রোগ্রাম বাদল স্যার বলবেন আজকে, এই আশায় আছেন। আমরা শুনবো একটু স্যার সংক্ষেপে যদি বলতেন, পড়া বিভিন্ন সময় আপনার সাথে কথা বলার সময় জেনেছি বা আপনার বইগুলো পড়লে বোঝা যায়, আপনার বক্তব্য শুনলে বোঝা যায় আপনি প্রচুর পড়ালেখা করেন এবং সম্প্রতি আমাদের জন্য নতুন একটি সংযোজন করেছেন, হীরকখণ্ড। আপনি প্রতিটি বইকে হীরকখণ্ড বলেন এবং হীরকখণ্ড নামে আপনি 4টি পর্ব অলরেডি দিয়েছেন আপনার পেজ থেকে, আমরা শুনছি। সেখানে আপনার পড়া প্রিয় বইগুলো শুধু প্রিয় বই নয়, যে বইগুলো তরুণদের বা যারা পড়বেন বা যারা জানবেন তাদের উপকারে, তাদের মন মানসিকতার ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে আপনি মনে করেন, সেই বইগুলো নিয়ে আপনি কথা বলেন। এখন আমাদের প্রায় আক্ষেপ সেটা হচ্ছে আমাদের রিডিং হ্যাবিট চলে যাচ্ছে বা চলে গেছে। ইভেন আপনি নিশ্চয়ই জানেন এখন আমরা আমাদের ইয়াং জেনারেশন যারা 20, 22, 25-এর ঘরে আছেন বয়সে, ওদের অনেককে জিজ্ঞেস করলে ওরা আমাদের বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের বা গুরুত্বপূর্ণ বইগুলো সম্পর্কে খুব বেশি অবগত নয়। কিন্তু আপনি প্রচুর পড়েন, এত ব্যস্ততার পরেও আপনি কি পড়া সম্পর্কে একটু বলবেন সংক্ষেপে? আচ্ছা, প্রথমে আমি বুক রিভিউটার একটা কথা বলি। বুক রিভিউটা আমি কেন করব? বুক রিভিউটা করার কারণ হচ্ছে আমরা সবসময় বাচ্চাদেরকে এবং সবাইকে বই পড়ার ব্যাপারে উৎসাহিত করতে চাই। কিন্তু তারপরেও আমার মাথায় আসলো আমরা যতই উৎসাহিত করি না কেন, সময়ের অভাবে কিংবা বিভিন্ন কারণে সবাই হয়তো সব বই পড়তে পারবেন না। তাই আমি আসলে কোনো গতানুগতিক বুক রিভিউতে যাই নাই। বইটার লেখক কতটুকু সফল, কতটুকু ব্যর্থ, এসব আমি বলি না, এসব বলার যোগ্যতাও আমার নেই। আমি যেটা করি, উল্লেখযোগ্য বইগুলো আমার দৃষ্টিতে, সেগুলোর মূল নির্যাসটা আমি 5 থেকে 6 মিনিটের মধ্যে বলার চেষ্টা করি, যাতে ওই বইটি না পড়েও যাতে ওই রিভিউটা শুনেই যিনি শুনবেন তার ওই বইটির মূল বক্তব্যটা জানা হয়ে যায়। যদি তিনি বই পড়ার সময় না দেন, অন্ততপক্ষে রিভিউটা পড়ে তিনি বিশ্ববিখ্যাত কিংবা দেশ বিখ্যাত এই বইটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যায়। এটা আমার উদ্দেশ্য, যে বই যারা পড়তে পারছেন না তারাও যাতে বই না পড়ে হলেও বই পড়া হয়ে যায় তার একটা ব্যবস্থা করা। সেজন্যই আমার বুক রিভিউ গুলো আমি খুব সংক্ষিপ্ত আকারে বইয়ের কাছ থেকে আমি কি শিখলাম সেটা তুলে ধরি। আর পড়ার ব্যাপার আমি বলবো যে পড়ার আসলে কোনো বিকল্প আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি, এবং আমি চিন্তাই করতে পারি না যে পড়া ছাড়া কোনো মুহূর্ত আমার যাবে। প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। যেহেতু প্রশ্নটা করেছেন তা আমি বলছি, এটা রক্তে ঢুকে গেছে। কেমন রক্তে ঢুকে গেছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হচ্ছে আমার সিলেটে একবার ফলস হার্ট অ্যালার্ম হয়েছিল, অর্থাৎ আমার বুকে খুব ব্যথা করছিল মাঝরাতে। আমাকে আমার সহকর্মীরা দ্রুত সিলেটের একটা হসপিটালে নিয়ে গেলেন, এবং হসপিটাল যেহেতু মানে তারা কোনো রিস্ক নিতে চাইলেন না, আমাকে দ্রুত তারা যেটা সিসিইউ বলে বোধহয়, করোনারি কেয়ার ইউনিট, ওখানে ঢুকালেন। আমি হেঁটে ঢুকছি, আমার বুকে ব্যথা আছে, বাট ইট ওয়াজ টোটালি ফলস অ্যালার্ম। পরদিন আমি আবার ঢাকায় গিয়ে আমাকে সবকিছু করে বললো যে কিছু না, এটা ফলস অ্যালার্ম। এমনকি আমাকে যখন করোনারি ইউনিটের নার্স বললেন, যে ডাক্তাররা যখন বললেন যে আপনি একটা বেড দেখে আপনি শুয়ে যান, আমি সরাসরি বললাম আপনারা কি করবেন? বললেন যে আমরা আপনাকে কিছু মেশিন টেশিন দিব, কিছু ইঞ্জেকশন দিব। আমি বললাম তারপর? বললেন যে তারপর আপনি শুয়ে থাকবেন, না এর মধ্যে আমরা আপনাকে দেখব, তারপরে আপনার ফ্যামিলি যেভাবে সিদ্ধান্ত নেই সেভাবে কাজ। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শুয়ে থাকা অবস্থায় কি আমি বই পড়তে পারবো? ডাক্তার এমন একটা হাসি দিলেন যেন উনি কোনো পাগলের সাথে কথা বলছেন। আমি একটু পরে বুঝলাম কেন উনি এই হাসিটা দিলেন।
কারণ ওই অবস্থায় কিন্তু মোটামুটি হাত পা সবগুলোতে এক ধরনের বিভিন্ন ধরনের মেশিন লাগানো থাকে। তো আলহামদুলিল্লাহ ইট ওয়াজ আ ফলস অ্যালার্ম। এই ঘটনাটা আমি বললাম এই কারণে যে বই যারা পড়েন, পড়াটা তাদের রক্ত ঢুকে যায়, এবং এটার অভ্যাস একটা মানুষকে আসলে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে আমি এটা অনেক ক্ষেত্রে দেখেছি। আমার নিজের ক্ষেত্রেও যদি বলেন, আমি আসলে নিজেকে কখনোই মেধাবী দাবি করি। আই এম নেভার এভার এ ব্রিলিয়ান্ট ওয়ান। আমি মনে করি যে আমার যে ছোটখাটো অর্জনগুলো আছে সবগুলো অর্জন হচ্ছে এই পড়ার গুণের কারণে। এবং আমার যারা ছেলেমেয়েরা এটা দেখছে তাদের প্রতি আমার উপদেশ, তোমরা আশাব বাদ দাও, অন্তর্পক্ষে ডেইলি 10টা পৃষ্ঠা পড়ো, যা ইচ্ছা তা পড়ো, ম্যাগাজিন পড়ো, বই পড়ো, যে লেখকের বই ভালো লাগে তারটা পড়ো, যে ধরনের বই ভালো লাগে তারটা পড়ো। অমুক লেখক খুব নাম করা, তার বই পড়তে হবে, জোর করে তার বই পড়ার দরকার নেই, যেটা ভালো লাগে সেটা পড়ো। প্রত্যেকটা ছাপার অক্ষর কাজে লাগে, প্রত্যেকটা ছাপার অক্ষর কাজে লাগে। এবং আমি দৃঢ়ভাবে এটাতে বিশ্বাস করি, এবং আমি মনে করি যদি কখনো আমার পড়াশোনাটা আমি ছেড়ে দেই, আমি মাঠে টিকে থাকতে পারবো না। আমি টিকে আছি এটার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। সো এখন আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে আমাদের পেইড ফরওয়ার্ড, প্যারেন্টস লাউঞ্জ, মার্চ ফরওয়ার্ড এবং অনেস্ট, এই 4টি প্রতিষ্ঠানে প্রায় 3 লক্ষ সদস্যের পরিবার, তাদের জন্য নতুন কি কর্মসূচি আপনার আছে আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। মার্চ ফরওয়ার্ডের ব্যাপারে আসলে আমরা 25শে আগস্ট আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা যারা অসীম স্যার আছেন, মাহফুজুল হক আছেন, ওয়াহিদ স্যার আছেন, তারা সহ আমরা আসবো, তখন আমরা ঘোষণা করব। তবে আমরা ধারণা করছি যে আপনি আমাকে যে ধারণা দিয়েছেন ওবায়দ ভাই, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ যে মার্চ ফরওয়ার্ড আসলে আপনি চালান। আমরা শুরু করে দিয়েছি ট্রেনটা, হুইসেল বাজিয়ে দিয়েছে, তারপর কিন্তু আমরা অনেকটা রিপ ভ্যান উইঙ্কেলের মতো ঘুমাচ্ছি, আপনি চালিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা যেটা আপনার মাধ্যমে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে, বাস্তবায়ন করা হবে সামনে। যেমন আমরা সম্ভবত এরকম 100 টাকা খরচের মধ্যে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কোর্সটা হয়তো নিয়ে আসবো, ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং। ব্যাংক জবের জন্য রিটেন প্রোগ্রাম নিয়ে আসা চেষ্টা করা হবে। এরপরে রেকর্ডেড ক্লাস চালু করা হবে, অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে লাইভে ক্লাসগুলো হওয়াতে নেট ডিস্টার্ব করার কারণে অনেকে দেখতে পারেন না, পরে ঠিকমতো অ্যাটেন্ড করতে পারেন না। এখন থেকে রেকর্ডেড ক্লাসও থাকবে, যাতে যার সুবিধা মতো নেট সুবিধা যখন পাবে বা সময় যখন হবে তখন যাতে ক্লাসগুলো দেখতে পাবে। একটা কথা আমি বলি, আমরা কিন্তু কিছু অনলাইন ক্লাস বাইরে করি, ছাত্র হিসাবে করি, শিক্ষক হিসাবেও করি। সেখানে কিন্তু ম্যাক্সিমাম, একটু আগেও কিন্তু একটা ক্লাসে আমি আপনার এখানে আসার আগে আমি বব ইগারের একটা ক্লাস দেখছিলাম, যিনি ওয়ার্ল্ড ডিজনি 16 বছর সিইও ছিলেন। এটাও কিন্তু রেকর্ডেড ক্লাস। মাস্টার ক্লাস নামে একটা প্রোগ্রাম আপনারা দেখবেন যে মাঝে মধ্যে ফেসবুকে আসে, মাস্টার ক্লাসে দুনিয়া সেরা সেরা সিইওরা ক্লাস দেয়। আই এম ওয়ান অফ দেয়ার, আমি তাদের একজন স্টুডেন্ট। বব ইগারের ক্লাস কিন্তু রেকর্ডেড ক্লাস। আমি প্রফেসর ক্লেটন ক্রিস আর আন্ডারে পড়াশোনা করেছি, অনলাইনে রেকর্ডেড ক্লাস। আমি গুগলের যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান আছে স্কিমার, তার সাথে ক্লাস করেছি অনলাইনে রেকর্ডেড ক্লাস। আমি জেনারেল মোটরসের এক্স সিইও, তার সাথে ক্লাস করেছি ছাত্র হিসাবে, রেকর্ডেড ক্লাস। আবার একই সাথে আমার সুযোগ হয়েছে হার্ভার্ডের ফ্রেশার যারা একটা বিজনেস ক্লাসে ফ্যাকাল্টি হিসেবে কাজ করার, সেখানে আমরা যেমন রিয়েল টাইমেও ক্লাস অ্যাটেন্ড করেছি, আবার আমরা রেকর্ডেড ক্লাসেও রেকর্ডেড
ক্লাসের মাধ্যমেও কাজ সেরেছে। আমরা স্থানীয় কিছু বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, সেখানেও আমরা অনলাইনে ক্লাস করি এবং তারাও কিছু কিছু ক্লাস রেকর্ডেড নেন। তা আমার ইচ্ছে এবং পরিকল্পনা যে আপনারা মার্চ ফরওয়ার্ডে রেকর্ডেড ক্লাস চালু করেন, এবং এটা আমার ধারণা আপনারা শিগগির শুরু করবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি মার্চ ফরওয়ার্ড চালু করতে পারে এবং আমরা করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানতে হবে। শুধু বাংলা কিংবা ইংরেজি জানলে হবে না, তাদেরকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্রেঞ্চ বা চাইনিজ একটা কোর্স চালু করতে পারেন। এটা আমাদেরকে চেষ্টা থাকা উচিত। আর একটা কোর্স আমরা অলরেডি চালু করেছি, ফ্রি কোর্স না, কন্টেন্ট বলবো আমরা, সেটা হচ্ছে যারা বিদেশে পড়তে যায়, আমরা আমাদের বিপ্লব প্রত্যয় নামে আমাদের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, ইউনিভার্সিটি অফ মিশিগানের ছাত্র, ও এটা করেছে কন্টেন্টগুলো, যে সারা পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে এখন ভর্তির সুযোগ আছে, কোথায় ফান্ডিং আছে, কোথায় ফান্ডিং নেই, কিভাবে অ্যাপ্লাই করবে, এই ভিডিও কন্টেন্টগুলো আমরা ইতিমধ্যে মার্চ ফরওয়ার্ডে দেওয়া শুরু করেছি। সামনে আমরা একটা পূর্ণাঙ্গ সেশন বা পূর্ণাঙ্গ একটা সেগমেন্ট রাখবো যারা বিদেশে পড়তে যায় তাদের জন্য, এবং এটা কিন্তু ফ্রি করা হচ্ছে। যে কন্টেন্টগুলো এখন দেওয়া হচ্ছে, যারা বিদেশে পড়তে আগ্রহী তারা কিন্তু ওই কন্টেন্টগুলো ফলো করতে পারেন, এবং সেখানে কিন্তু দুনিয়ার সেরা সেরা বিশ্ববিদ্যালয়, ইয়েল, স্ট্যানফোর্ড, এইসবের ছাত্রছাত্রীরা এসে কথা বলে, ওটা কিন্তু রেকর্ডেড। এরপরে মনে করেন যে আমরা যে ফ্রি লিডারশিপ ট্রেনিং কোর্স সামনে শুরু করতে যাওয়ার প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা আমাদের বন্ধু বজলুল কবির ভূঁইয়া নেবেন। আমাদের খুব বড় সমস্যা হচ্ছে একটা লিডারশিপ ক্রাইসিসে আমরা একজন লিডারের আচরণ কি হওয়া উচিত, লিডারশিপের কোয়ালিটি কি, এগুলো নিয়ে একটা ফ্রি কোর্স চালু করতে সামনে। দিস আর অল দ্য থিংস যেগুলো আমাদের অভিভাবকরা এসে ডিটেইল বলবেন। আমি জাস্ট একটা আউটলাইন দিলাম। তবে আমাদের সম্মিলিত পেইড ফরওয়ার্ড আমাদের মূল প্রতিষ্ঠান, তার আন্ডারে, এই আমব্রেলার আন্ডারে আছে অনেস্ট, তারপরে মার্চ ফরওয়ার্ড, তারপরে আমাদের প্যারেন্টস লাউঞ্জ। এগুলো নতুন কর্মসূচি বলতে আমরা একটা নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা, অনেকেই যেটা এমপ্লয়মেন্টের কথা বলবো, চাকরি পাচ্ছে, চাকরি বাজার সংকুচিত হয়ে গেছে, করোনার কারণে আগে যা ছিল তাও সংকুচিত হয়ে গেছে। আমরা নতুন উদ্যোক্তা তৈরি করার একটা প্রোগ্রাম চালু করব। কিভাবে চালু করব? সেটা হচ্ছে আমরা তাদেরকে একটা লিমিটেড বাজেটের মধ্যে তাদেরকে বিজনেস প্ল্যান আমাদেরকে দিতে হবে। আমরা একটা কম্পিটিশন করব যে তোমরা তোমাদের বিজনেস প্ল্যান আমাদেরকে দাও। সে বিজনেস প্ল্যান পেলে সেখানে সিড মানি, যেটা যদি তার ক্যাপিটাল শর্টেজ থাকে, সেখানে আমরা ক্যাপিটাল ফানেলিং করব, অর্থাৎ তাকে বাকি ক্যাপিটাল যেটা রাখে, তবে বললাম এটা লিমিটেড, খুব বেশি টাকা না, ছোট ছোট বিজনেস, 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বিজনেস দাঁড় করানো যায় চাইলে, প্ল্যান করলে। এরকম আমরা যদি খুব ভালো একটা আইডিয়া পাই যে 3-4 লাখ টাকার মধ্যে খুব ভালো বিজনেস আইডিয়া পেয়ে গেলাম। হ্যাঁ, খুব বিখ্যাত একজন বড় ব্যবসায়ীর কথা আমি বলি, সাইমন সিনেকের কাছ থেকে গল্পটা শোনা আমার। সাইমন সিনেক, যে তিনি একজনের কাছে ফান্ডিং এর জন্য গেছেন, বলেছেন তোমার কত টাকা লাগবে? উনি বলেছেন যে আমার $25,000 লাগবে। তখন তাকে একটা চেক দিয়ে, $1,000 চেক দিয়ে বলেছে, বিজনেস যদি $1,000 দিয়ে করতে পারো তাহলে $25,000 দিয়ে করতে পারো, আর $1,000 দিয়ে বিজনেস শুরু করতে না পারলে $25,000 দিয়ে কখনো পারো। ঠিক আছে? আমরা এরকম ক্ষুদ্র মূলধন যারা আমাদের কাছে ভালো প্রস্তাব নিয়ে আসবে, ইউনিক আইডিয়া, তাদেরকে আমরা ফান্ডিং করব। হয় তার ক্যাপিটালের অংশ বিশেষ দিব, আর যদি খুব ছোট ব্যবসা হয়, সে যদি বলে যে আমার কাছে 1 টাকাও নাই, আমরা চেষ্টা করব। প্রদীপ দা একটা প্রশ্ন করেছেন ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা ইন্টারভিউ। হ্যাঁ, আমরা এটাও চালু করার চেষ্টা করছি দাদা।
আমরা যাই হোক, এখানে বলছিলাম আমরা তাদেরকে ফান্ডিং করব, অর্থাৎ উদ্যোক্তা তৈরি করার একটা প্রকল্প সামনে ঘোষণা করা হবে এবং সেখানকার গাইডলাইন থাকবে। গাইডলাইনটা কি? তারা ব্যবসা করবেন, ব্যবসার আইডিয়া দিবেন, আমরা তাদেরকে হয় পার্ট মূলধন দিব, আমাদের লিমিটেশনের মধ্যে যদি বিজনেসটা হয়ে যায় তাহলে হয়তো 100% দিব, আর আমাদের লিমিটেশনের মধ্যে যদি না হয় উনি কিছু দিবেন, আমরা কিছু দিব। তবে একটা শর্ত আছে, এই টাকাটা সম্পূর্ণ সুদবিহীন, সম্পূর্ণ জামানতবিহীন, কোনো কিছু জামানত রাখতে হবে না, কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না, শুধু তোমাকে নিজের পায়ে দাঁড়ানোর মতো আইডিয়া দিতে হবে আমাকে। তবে এই বিজনেসে যেহেতু আমরা ফান্ডিং করব, আমাদের তো একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। কেন নিয়ন্ত্রণ থাকতে হবে? দুটো কারণে নিয়ন্ত্রণ থাকতে হবে। এক হচ্ছে আমরা সাথে থাকলে তাকে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো দিয়ে সাহায্য করতে পারবো, কিভাবে সে মার্কেটটা গ্র্যাব করবে। 2 নাম্বার হচ্ছে আমাদের মাধ্যমে সে দ্রুত ক্লায়েন্টদের কাছে পৌঁছাতে পারবে। 3 নাম্বার হচ্ছে আমরা প্রতিটা কাজে এথিক্যাল ব্যাপারটাকে গুরুত্ব দিই। এথিক্যাল বিজনেস আমরা থাকলে সে এথিক্যাল বিজনেস করতে উৎসাহিত হবে, কোনো কোনো ক্ষেত্রে বাধ্য হবে। তাই অ্যারেঞ্জমেন্টটা এইভাবে হবে যে যেহেতু আমাদের এই সমস্ত অর্গানাইজেশনের মধ্যে অনেস্ট হচ্ছে নন প্রফিট ব্যবসায়ী বা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, তাদের বিজনেস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আছে। তাই আমার প্রস্তাব থাকবে যে এই ফান্ডিং এর পরিবর্তে 25% শেয়ার তার বিজনেসের অনেস্টের থাকবে, যাতে অনেস্টের বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, অনেস্টের যে ইন্টেলিজেন্ট আইডিয়াস এবং অনেস্টের যে কাস্টমার বেস, সেটা তার সম্পদ হতে পারে এবং আমাদের নিয়ন্ত্রণ ওই ব্যবসায় থাকে। এরকম একটা পরিকল্পনা করে আমরা উদ্যোক্তাদের জন্য একটা প্রতিযোগিতা আহ্বান করব এবং আমরা কিছু ছোট ছোট ফান্ড দিয়ে, প্রথমে আমরা বেশি পারবো না, প্রথমে হয়তো আমরা 2 জনকে নিব, 3 জনকে নিব। যদি সাকসেসফুল হই তাহলে এই প্রোগ্রামটা আমরা বাড়াবো। কারণ আমাদের মত হচ্ছে যদি আমরা একজন উদ্যোক্তা তৈরি করতে পারি, সে কিন্তু মিনিমাম 2 জন লোকে চাকরি দিতে পারবে। এইভাবে আমরা সামনে আমাদের নতুন কর্মসূচি হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং সেটার জন্য ফান্ডিং এর অ্যারেঞ্জমেন্ট করা। অন্যকে বললে হবে না যে আপনারা চাকরি দেন, আপনারা টাকা দিয়ে ব্যবসা দাঁড় করিয়ে দেন। অন্যকে শুধু বললে হবে না, নিজেদেরকে করতে হবে। চ্যারিটি বিগিনস এট হোম। সো নতুন ঘোষণা যদি আপনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পরিকল্পনাটা আমরা শিগগির আমাদের অভিভাবকদের সাথে আলাপ করে আমরা এটা ঘোষণা করব। এরপরে আমাদের যে প্রোগ্রামটা সামনে আসছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের একটা প্রোগ্রাম আছে ডিপিএস ফর ফিউচার। আমরা বাচ্চাদেরকে 3 বছরের জন্য 500 টাকা ডিপিএস করে দেই, যে ডিপিএসটার কারণে সে 3 বছর পরে গিয়ে আমরা এমনভাবে ছাত্রছাত্রীদেরকে বাছাই করি যারা 3 বছর পরে ইউনিভার্সিটি থেকে বের হবে, শিক্ষা জীবন শেষ হবে। তখন তার কিছু থোক টাকার দরকার হয় ব্যবসা করার, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য, বিভিন্ন কাজে করার জন্য, বা ছোট্ট একটা অ্যামাউন্ট তার লাগে, যেটা সে তখন ইউনিভার্সিটি থেকে যেহেতু বের হয়ে গেছে, সে চাইলেই কিন্তু বাসা থেকেও আর টাকা পায় না। সবাই বলে যে এখন তো তুই চাকরি করবি, তুই টাকা দিবি। বাবাও বলেন যে আমি আর কত দিব, এখন তুমি চাকরি বাকরি কর। কিন্তু ওই মুহূর্তে তার কিছু টাকার খুব দরকার হয়, যে টাকাটা দিয়ে সে বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দেয়, তাকে চাকরি ইন্টারভিউর জন্য পোশাক কিনতে হয়, বইপত্র কিনতে হয়, তার একটা ফান্ড লাগে। সেই ফান্ডটা যাতে সে পায়, সেই জন্য আমরা ডিপিএস ফর ফিউচার নামে প্রোগ্রামটা এবছরের শুরুতে চালু করেছিলাম। 500 টাকা করে আমাদের গার্ডিয়ানরা প্রায় 150 জন ছেলে মেয়েকে দায়িত্ব দিয়েছেন, যাদের ডিপিএস তারা চালাচ্ছে। এখন আমরা বলেছিলাম বছরে 2 বার নিব। এখন আমরা এটা সামনে আবার ডিপিএস ফর ফিউচার প্রোগ্রামটা ডিক্লেয়ার করে একটা প্রতিযোগিতা হয়, একটা রচনা লিখতে দিতে বলা হয়, তার মাধ্যমে আমরা আরো এরকম 100-150 ছেলে মেয়ে এই প্রোগ্রামে আনবো। অর্থাৎ ডিপিএস ফর ফিউচারের 2য় পর্যায়ে প্রোগ্রামটা আমরা শুরু করতে যাচ্ছি। এটা আমাদের
দ্বিতীয় ঘোষণা। আর একটা হচ্ছে পড়ুয়া নামের যে জ্ঞান চর্চা যে প্ল্যাটফর্মটা আমরা চালু করেছি, সেটা খুবই পরীক্ষামূলক। এখনো মাত্র সেখানে 5 থেকে 6,000 কোশ্চেন ব্যাংক আছে। এটা করার একটা পরিকল্পনা ছিল আমাদের। সেটা হচ্ছে যে আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা এই অ্যাপটা নামিয়ে আমাদের এই প্রশ্নগুলো সলভ করবে। এই প্রশ্নগুলো সলভ করলে তার মোটামুটি বিভিন্ন চাকরির ইন্টারভিউ প্রিলিমিনারি স্টেজের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, আর কোনো গাইড বইটি কিনতে হবে না। সেখানে এখন আমরা 50,000 প্রশ্ন ব্যাংক তৈরি করছি, ঠিক আছে? এবং এখন আমরা সপ্তাহে একটা কুইজ করি, 100 টাকার একটা প্রাইজ বন্ড আমরা দিই। কিন্তু এখন আমরা প্রস্তুতি নিচ্ছি জ্ঞান চর্চার প্ল্যাটফর্মে, জ্ঞান চর্চার বিনিময়ে আমরা আমাদের শিক্ষার্থী কিংবা অংশগ্রহণকারী যে কোনো বয়সের মানুষ এটাতে অংশগ্রহণ করতে পারে, তাকে আমরা এমন একটা অ্যামাউন্ট পুরস্কার দিব যেটা দিয়ে উনি একটা কিছু করতে পারবেন। ছোট একটা ব্যবসা করতে পারবেন, জরুরি চিকিৎসার একটা খরচ নির্বাহ করতে পারবেন, একটা ছেলে মেয়ে তার পড়াশোনার 4 বছর 5 বছরের পড়াশোনার খরচ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন 100 টাকার পরীক্ষা থেকে আমরা এখন শুরু করতে যাচ্ছি ভবিষ্যতে গ্র্যান্ড কুইজ, যেটাতে খুব বড় মোটামুটি 6 ডিজিটের পুরস্কার থাকবে। তবে সেটা করতে হলে আমাদের এই অ্যাপটার ব্যবহারকারীর সংখ্যা মিনিমাম 30 থেকে 40,000 হতে হবে, আদারওয়াইজ এটা সাস্টেনেবল হবে না। কারণ এতগুলো টাকা আমরা যারা খরচ করবেন তারা তো আসলে 2,000 ডাউনলোড করছে, 2,000 ছেলে মেয়ের জন্য খরচ করতে রাজি হবেন না। 30 থেকে 40,000 ছেলে মেয়ে যদি, এবং আমি ছেলে মেয়ে না, আমি বলবো যে গৃহিণীরাও এটা করতে পারে, তিনিও যদি একটা পুরস্কার পান, কেউ না কেউ তো পাবে প্রতি মাসে একবার, যিনি পাবেন। এবং এভাবে কিন্তু একজন দুইজন না, 50 মিনিমাম 20 থেকে শুরু করে 50 জনকে পুরস্কারটা দেওয়া হবে। এবং প্রথম পুরস্কার কিন্তু হবে 6 ডিজিট। যারা প্রথম দ্বিতীয় এগুলো এই পুরস্কারগুলো যারা পাবেন তারা কিন্তু মোটামুটি একটা থোক টাকা পেয়ে যাবেন, যেটা দিয়ে তাদের অনেক প্রয়োজন মিটবে। তবে এর জন্য কিন্তু এখানে পার্টিসিপেন্ট লাগবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে জ্ঞান চর্চার জন্য আপনারা পড়ুয়া অ্যাপটা ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ ফ্রি। একই সাথে ভবিষ্যতে কুইজ মোকাবেলার জন্য গ্র্যান্ড পুরস্কার পাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবে। তবে এটা এখনই চালু হবে না, কারণ এটা আমরা পরীক্ষামূলকভাবে এটা চালু করতে গিয়ে দেখলাম যে এখানে অনেকগুলো টেকনিক্যাল সমস্যা আছে। কারণ 100 টাকার পুরস্কার দিতে গিয়ে আমরা দেখছি যে অনেক টেকনিক্যাল সমস্যা আছে এত বড় একটা প্রোগ্রাম চালাতে গেলে। এটাকে আমরা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে আছে। আমাদের সাথে একটা বিদেশি টিম কাজ করছে, সাথে একটা দেশি টিম কাজ করছে। একটা বিদেশি এবং দেশি টিম যৌথভাবে এই কাজটা করছে টেকনিক্যাল এরর গুলো দূর করার জন্য। কারণ যখন আমি বড় পুরস্কারে যাব তখন কিন্তু কেউ কোনো ভুল সহ্য করবেন না। এখন 100 টাকার পুরস্কার দিতে গিয়ে যদি কোনো কনফিউশন হয় সেটা কিন্তু মেনে নেন, কিন্তু তখন মানবেন না। এই কারণে আমরা 100% এরর ফ্রি করে এই প্রোগ্রামটা চালু করব। তবে বলে রাখি, এখন অ্যাপটা ফ্রি, প্র্যাকটিস ফ্রি, সপ্তাহের 100 টাকার গেম ফ্রি, কিন্তু যেটা গ্র্যান্ড কুইজ, যেটাতে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, সেটাতে কিন্তু একটা মিনিমাম রেজিস্ট্রেশন ফি লাগবে। 200 টাকা সাপোজ, বা 100 টাকা। কেন আমি বলব? আদারওয়াইজ ইউ ক্যানট কন্ট্রোল ট্রাফিক। কারণ ওই অ্যাপের তো একটা ক্ষমতা আছে কতজনকে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারবে। আমি যদি সামান্য একটা চার্জ আরোপ না করি, সবাইকে যদি ফ্রি লাঞ্চ অফার করি, তাহলে এটা পুরো সার্ভার আমার স্থবির হয়ে যাবে, থমকে যাবে, গেমটা চলবেই না। এই কারণে খুব অল্প একটা, খুবই মিনিমাম একটা চার্জ তখন গ্র্যান্ড কুইজের জন্য আমরা রাখবো। আদারওয়াইজ এটা কন্ট্রোল করা যাবে না। মানে একই অনেক ধরনের, আমরা এটা করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হচ্ছে যে একজন দেখা যাচ্ছে যে একাধিক ডিভাইস নিয়ে খেলছে, একজন 5 জন বন্ধুকে নিয়ে খেলছে। আমরা যদি মিনিমাম একটা 100 টাকা বা 200 টাকা চার্জ রাখি, এই জিনিসগুলো কমে যাবে। হ্যাঁ, এটা ফ্রি হচ্ছে বলে এখন এই সমস্যাগুলি আমাদের হচ্ছে। শুধু টেকনিক্যাল এরর না, আমাদের হিউম্যান এররও আমরা লক্ষ্য করছি।
এবং কিছুটা মানে কনফিউজিং আচরণও, আমি অনৈতিক বলবো না, কনফিউজিং আচরণও আমরা লক্ষ্য করছি। এগুলো দূর করার জন্য মিনিমাম কিছু টাকা আমরা অ্যাড করব বলে খুব মিনিমাম একটা চার্জ আমরা করব। দিস ইজ আওয়ার থার্ড প্রোগ্রাম। তাহলে এক নম্বর প্রোগ্রাম হচ্ছে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির একটা ঘোষণা আমাদের অভিভাবকদের সাথে আলাপ করে সামনে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। 2 নম্বর হচ্ছে আমরা ডিপিএস ফর ফিউচার আমরা শুরু করব। 3 নম্বর হচ্ছে পড়ুয়া গেমটা আমরা আমাদের এরর ফ্রি করে আমরা গ্র্যান্ড কুইজ নিয়ে আসব এবং সেখানে বড় ধরনের পুরস্কার ব্যবস্থা থাকবে, যেটা দিয়ে একটি মধ্যবিত্ত ফ্যামিলি মোটামুটি ভাবে একটি শক্ত পাটাতন খুঁজে পাবে বলে আমাদের ধারণা। এবং এটি একজন পাবে তা না, এটা অনেকেই পাবে। হয়তো শেষের দিকে এসে অর্থের পরিমাণটা কমে যাবে, কিন্তু সেটাও খুব একটা কম। এক্ষেত্রে আমরা 30,000 যদি অ্যাপ ব্যবহারকারী না হয়, আসলে এটা আমরা চালু করতে আমাদের কষ্ট হবে। তাই আমরা বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু এটা ফ্রি, অ্যাপটা নামাতে তো আপনার 1 টাকাও লাগছে না, আপনি শুধু প্লে স্টোরে গিয়ে এটা অ্যাপটা নিতে পারেন, নামিয়ে নিতে পারেন। 30,000 আপনারা এই অ্যাপটা নিজেদের মোবাইলে বা নিজেদের ডিভাইসে আপনারা এটা অ্যাপটা ডাউনলোড করুন। এটা দেখুন, আমাদের কিন্তু 1 টাকাও লাভ নেই। এটা হচ্ছে আপনাদেরকে একটা জ্ঞান চর্চার মধ্যে এনে সামনের পরীক্ষার, চাকরির পরীক্ষার লড়াইয়ের রাস্তাটা মসৃণ করার জন্য এই অ্যাপের সৃষ্টি করা হয়েছে। আপনাদেরকে সমৃদ্ধ করার জন্য পুরস্কারগুলি দেওয়া হচ্ছে। কিন্তু এটাকে ভায়াবল করতে হলে আমাদের যে পরিমাণ ডাউনলোড হওয়া দরকার সেই পরিমাণ ডাউনলোড এখনো হয় নাই। অবশ্য কারণ আছে, আমরা এটা যেহেতু এরর ফ্রি না, আমরা এটা নিয়ে ব্যাপক মার্কেটিং করি নাই বা প্রমোশনাল, আমরা তো আসলে মার্কেটিং বা বিজ্ঞাপনে যাই না, আমরা আমাদের নর্মাল প্রসিডিউরের মাধ্যমেই কথাবার্তা বলি, কোনো ধরনের প্রচারণায় আমরা যাইনি। সামনে আমরা এটা নিয়ে আসব। আমাদের উপদেশ থাকবে, অনুরোধ থাকবে, আপনি আমাদের বয়স নির্বিশেষে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করুন এবং বাচ্চাদেরকে এই অ্যাপটা ডাউনলোড করতে দিয়ে এটাতে মনোযোগী করুন। তারা ভিডিও গেম থেকে জ্ঞান চর্চার এই প্ল্যাটফর্মে ফিরে আসে। অর্থাৎ এটা একটা মাল্টি প্রোগ্রাম, যেটার মাধ্যমে বাচ্চারা ভিডিও গেম থেকে জ্ঞান চর্চায় আসবে, ছেলেমেয়েরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে এবং কেউ কেউ ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড। আর ডিপিএস ফর ফিউচার, এটা তো আমাদের পুরনো প্রোগ্রাম, এটা আপনারা জানেন। দিজ আর দ্য থিংস যেগুলো আমরা আগামী 6 মাসে কার্যকর করবো বলে ধারণা করছি। আর আমাদের চলমান প্রোগ্রামগুলো তো চলবে। বুক রিভিউ, আমরা যে বই পড়া প্রতিযোগিতা আমাদের চলছে, নজরুলের উপর চলছে, 12টা বইয়ের উপর চলছে, এগুলো তো চলমান থাকবে। স্যার, হ্যাঁ বলবো স্যার? হ্যাঁ বল প্লিজ। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ স্যার। আসলে আমাদের যারা শুনছেন সদস্যরা, তাদের জন্য আসলে স্যার অনেকগুলো প্রোগ্রামের কথা বলেছেন। একটা হচ্ছে স্যার রিপিটও করেছেন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি। সামনে একটা কম্পিটিশন হবে, যে কম্পিটিশনে আপনারা আপনাদের আইডিয়াগুলো উপস্থাপন করবেন। এটার একটা কম্পিটিশন হবে, সেখানে আমাদের সিনিয়ররা যারা থাকবেন তারা যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে এই আইডিয়া নিয়ে কেউ একজন ভালো করতে পারবে, উদ্যোক্তা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে তাকে ফাইন্যান্সিং সাপোর্ট দেওয়া হবে, মার্কেটিং সাপোর্ট দেওয়া হবে। আমাদের অনেস্টের আইডিয়াগুলোর, সেখানে অনেস্টের অভিজ্ঞতাও শেয়ার করার সুযোগ সে পাবে। তো সব মিলিয়ে এটা খুব চমৎকার একটা উদ্যোগ। আমাদের মার্চ ফরওয়ার্ডের সকল সদস্য, পেইড ফরওয়ার্ডের এবং অনেস্টে যারা আছেন, সবাই চোখ রাখুন পরবর্তী ঘোষণা কখন আসে সেটার জন্য। খুব চমৎকার একটা ঘোষণা, আশা করি এখানে আপনারা নিজেদের ভাগ্য পরীক্ষা করে নিতে পারবেন। আর এরপরে বলেছেন ডিপিএস ফর ফিউচার, যেখানে 3 বছরের জন্য প্রতি মাসে 500 করে টাকা রাখা হয়। এটা আমাদের পেইড ফরওয়ার্ডের উদ্যোগে রাখা হয়, যাতে 3 বছর পরে গিয়ে একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে যায় এবং আফটার গ্র্যাজুয়েশন ওই অ্যামাউন্টটা নিয়ে একজন শিক্ষার্থী কিছু একটা করতে পারেন। এরপর স্যার পড়ুয়া জ্ঞান চর্চা এর কথা বলেছেন। অলরেডি বেশ কয়েক হাজার মানুষ সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেছেন পড়ুয়া অ্যাপস ইনস্টল করার মাধ্যমে। সেটাতে আপনারা সকলেই একজন জানতে চেয়েছেন কখন কিভাবে হয়। পড়ুয়া অ্যাপস আপনি পড়ুয়া গেলেই আপনি ইনস্টল করতে পারবেন। আজকেও সম্ভবত 10টায় এটা পড়ুয়া একটা কুইজ কম্পিটিশান আছে এবং এটা ডেভেলপমেন্টের জন্য কাজ করছে আমাদের বাইরের একটা
প্রতিষ্ঠান এবং আমাদের দেশীয় কিছু এক্সপার্ট, এবং এটা নিয়েও একটা বড় ধরনের গ্র্যান্ড কম্পিটিশন যেখানে লক্ষ লক্ষ টাকা পুরস্কার প্রাপ্তির জ্ঞান চর্চার মাধ্যমে বাদল সৈয়দ স্যার ঘোষণা করলেন। এরপর স্যার আরেকটা কথা বলেছেন আমাদের জন্য পড়ুয়া, হ্যাঁ। এরপর হচ্ছে মার্চ ফরওয়ার্ডের আমাদের যারা শিক্ষার্থী, পেইড ফরওয়ার্ড, অনেস্ট এবং মার্চ ফরওয়ার্ড প্যারেন্টস লাউঞ্জের মাধ্যমে যাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে, স্যার কিছু গুরুত্বপূর্ণ কোর্সের কথা বলেছেন। আমাদের এখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোচিং, এবং এটাতে এই কোচিং সেবাটা নেওয়ার জন্য হাজার হাজার গ্রামীণ ছেলেমেয়েকে অচেনা, অপরিচিত এবং মেসে থাকতে হয় ঢাকায়, গার্ডিয়ানলেস থাকে, তারপর অনেক খরচের একটা বিষয় থাকে। এই বিষয়গুলো রেখে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেসে ছেলেমেয়েদেরকে রেখে গ্রামে আমাদের অভিভাবকরা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, এবং এখানেও ঢাকায়ও যারা থাকেন আমাদের তরুণ বয়সের সদ্য ইন্টারমিডিয়েট পাস আমাদের ছোট ভাই বোনরা অনেক ধরনের অস্বস্তিকর পরিবেশে মেসে তাদের থাকতে হয়। এই বিষয়গুলো থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় সেটা নিয়ে মার্চ ফরওয়ার্ড কাজ করছে, যেমনটি আমাদের বাদল সৈয়দ স্যার বললেন, এবং অনেকে আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন এই প্রোগ্রামটা চালাই। সেটা নিয়ে আমাদের প্রস্তুতি চলছে, আশা করি আপনারা যথাসময়ে আরও বিস্তারিত জানতে পারবেন। এরপর ব্যাংক জব প্রিলিমিনারি কোর্স আমাদের ছিল, পিসিএস ব্যাংক জব রিটেন কোর্সটা আমাদের ছিল না। সেই বিষয়ে আমরা মোটামুটি আমাদের প্রস্তুতিটা সম্পাদন করেছি, আশা করি আগস্টে সেই বিষয়ে আপনি পরবর্তী ঘোষণাগুলো পাবেন। এরপর আমাদের লিডারশিপ ট্রেনিংয়ের কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় বজরুল কবির ভূঁইয়া স্যার, আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের বন্ধু এবং ট্যাক্স কমিশনার। উনি লিডারশিপের অনেক ভালো, অনেক এক্সপার্ট হিসেবে কাজ করেন। তিনি আমাদেরকে অগাস্টে আমরা আশা করি স্যারের কাছ থেকে সময় পাবো, একটা লিডারশিপ ট্রেনিং দেওয়া হবে যেখানে 4 থেকে 5টি সেশন থাকবে, এবং এটা হবে একেবারে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আমরা যথাসময়ে ঘোষণা দিব, আপনারা আমাদের গ্রুপে অন্তর্ভুক্ত হওয়ার পরে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। এরপর রেকর্ড ক্লাস স্যার বলেছেন, মানে আমাদের লাইভ ক্লাসে কোনো সময় নেটওয়ার্ক সম্পর্কিত জটিলতা থাকে, এমবি সংক্রান্ত সমস্যা হয়, এরপর অন্যান্য কিছু টেকনিক্যাল ত্রুটি অনেক সময় হয়ে যায়। তো এখান থেকে মুক্তি দিতে, এবং এটাও আমাদের নতুন একটা প্রোগ্রাম হিসেবে আসবে, বিভিন্ন কোর্সের রেকর্ড ক্লাসগুলো আমরা নিয়ে আসব। সেই বিষয়েও যেহেতু গত 25শে আগস্ট আমাদের আনুষ্ঠানিকভাবে মার্চ ফরওয়ার্ড যাত্রা শুরু করেছিল, বাদল সৈয়দ স্যার বলেছেন এর মধ্যে আমরা গুছিয়ে নিয়ে 25শে আগস্টের মধ্যে আমরা এই বিষয়ে আপনাদেরকে আরও গোছালো কিছু আইডিয়া দিতে পারবো, যেগুলো আপনাদের কাজে আসবে বলে আমরা মনে করি। এই সুযোগে যেহেতু আজকে জন্মদিন, শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার তো আছেনই, সাথে আমাদের অভিভাবক অসীম কুমার রায় স্যার, মোহাম্মদ ওয়াহিদ হোসেন স্যার, যারা সার্বক্ষণিকভাবে আমাদের গাইডলাইন দিয়ে থাকেন, আমাদের পরামর্শ, বুদ্ধি বা যে কোনো একটা নির্দেশনা দিয়ে যে কোনো বিপদ মুহূর্তেও আমাদেরকে ওনারা আলোর পথ দেখান, তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আমাদের অনেস্টের সম্মানিত সিইও অপুই মনিরুল ভাই, এনাম ভাই, সাইমা স্যার যাদের কথা শুরুতেই বলেছিলেন, এবং পেইড ফরওয়ার্ডের বিশেষ করে ইকবাল তানজির ভাই, তন্ময়ের কথা বলেছেন, তারা আছেন, এবং সবার নামে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, সানজান আলমের কথা বলেছেন। সবার প্রতি আমাদের প্রীতি থাকলো, শুভেচ্ছা থাকলো। আশা করি আমরা স্যারদের অভিভাবকতে তাদের নির্দেশনায় ভবিষ্যতে আরও ভালো করে আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো। স্যার যেমনটি বলেছেন, স্যারের সব কাজগুলোর মধ্যে সবচেয়ে ফোকাস হচ্ছে মানুষের প্রতি দায়িত্ব পালন, মানুষের প্রতি ভালোবাসা। আমরা স্যারের কাছ থেকে বিদায় নিচ্ছি। শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার, আপনি কি আগে যুক্ত করবেন? হ্যাঁ, আমি শুধু একটা কথা বলি যে পড়ুয়ার ব্যাপারে অনেকেই মনে হয় আগ্রহ দেখাচ্ছেন, আপনি যেহেতু বললেন। আমার মনে হয় যে আপনি অনুষ্ঠান শেষে যে কমেন্টে যদি পড়ুয়া অ্যাপের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে আগ্রহীরা এটা ডাউনলোড করতে পারে। এটা ঠিক আছে, আমি মনে করি এটা একটা মাইলস্টোন হবে জ্ঞান চর্চা। কন্টিনিউয়াস, আপনি যে কোনো মুহূর্তে, আপনি গাড়িতে থাকেন, বাসে থাকেন, নৌকায় থাকেন, রাস্তায় থাকেন, খাবার টেবিলে থাকেন, আপনি কিন্তু একটা জ্ঞানের চর্চার একটা প্ল্যাটফর্মের সাথে অতি চমৎকার একটি অ্যাপ, সম্পূর্ণ বিনামূল্যে। এটা আমার মনে হয় যে এই সুযোগটা আপনাদের জায়গায় আমি হলে আমি মিস করতাম।
আশা করি যারা এই প্রোগ্রামটি শুনছেন তারা সকলেই অ্যাপস অ্যাপসটি ডাউনলোড করবেন এবং সেখানে বিভিন্ন কম্পিটিশনে আপনি সম্পৃক্ত হন, আপনার বন্ধুবান্ধবকে সেখানে সম্পৃক্ত করেন, ছোট ভাই বোনদেরকে সম্পৃক্ত করেন। বাদল সৈয়দ স্যার বলেছেন এখানে বয়সের কোনো বার নাই, আমাদের অভিভাবকরাও সেখানে অংশগ্রহণ করতে পারবেন। স্কুল গোয়িং, কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, কেরিয়ার এক্সপেক্টেন্ট যে কেউ সেখানে কানেক্টেড থাকতে পারে এই জ্ঞান চর্চা প্রক্রিয়ায়। এবং স্যার তো ঘোষণা দিয়েছিলেন এটা যদি আমাদের 30,000 সদস্যের একটি প্ল্যাটফর্ম হয়ে যায় তাহলে বিগ কতগুলো অকেশন আসবে, কম্পিটিশন আসবে, যেখানে আপনি নলেজকে শানিত করে আপনি কম্পিটিশনে সম্পৃক্ত হয়ে আপনি লক্ষ টাকার পুরস্কার পেয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। তো যারা শুনছেন স্কলারশিপ, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্কলারশিপ অর্জন করার একটা সুযোগ হবে, জ্ঞানের বিনিময়ে অ্যাচিভমেন্ট হবে, স্কলারশিপ অ্যাচিভমেন্ট হবে আপনাদের। আর একজন বলেছেন তাসলিমা খানম, উদ্যোক্তা কি সবাই হতে পারবে? উদ্যোক্তার চেষ্টাটা সবাই করতে পারবেন। আপনারা যখন আমাদের ঘোষণা আসবে পরবর্তীতে আমাদের সবগুলো প্ল্যাটফর্ম থেকে পেইড ফরওয়ার্ড, অনেস্ট, প্যারেন্টস লাউঞ্জ, মার্চ ফরওয়ার্ড আপনারা ঘোষণা পাবেন, আপনারা কম্পিটিশনে অংশ নেবেন। যেই আইডিয়াগুলোকে এন্টারটেইন করা যাবে বা উদ্যোক্তা হিসেবে সম্ভাবনা আছে বলে আমাদের প্যানেল মনে করবে তারা সকলেই আমাদের সহযোগিতা পাবে। তো শ্রদ্ধেয় বাদল স্যার, প্রথম দিকে এটা সীমিত আকারে হবে, হ্যাঁ, আস্তে আস্তে তারপর যদি দেখি যে এটা সাকসেসফুল হচ্ছে তখন আমরা বাড়াবো। যারা শুনছেন আপনারা এই রেকর্ডটা তো আমাদের মার্চ ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল আছে, সেখানে পরবর্তীতে নিতে পারবেন। স্যার আজকে কী কী ঘোষণাগুলো দিয়েছিলেন আমাদের পেজে তো আছেই, আমাদের পেজ গ্রুপ সবগুলোতে এটা রেকর্ড করা থাকবে, আপনারা এটা আবার পরবর্তীতে শুনে নিতে পারবেন সবগুলো প্রোগ্রাম সম্পর্কে। তো বাদল সৈয়দ স্যার অনেক দিন বেঁচে থাকুন সুস্থতার সাথে, এবং আল্লাহ আপনাকে উত্তম হায়াত দিক আমাদের সকলের ভালো করার জন্য, মানুষের ভালো করার জন্য। আপনার জন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্যে। যারা সকাল থেকে শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকেও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ করি একটি কথা বলে, সেটি হচ্ছে যত কাজের কথা শুনলেন আমি শুধুমাত্র মুখপাত্র, এর নেপথ্য নায়ক কিন্তু আমাদের সদস্যরা। তাই এটার জন্যে কখনোই আমাকে একক কৃতিত্ব দেবেন না। এই সংগঠনগুলো আর বাদল সৈয়দ কিন্তু সমর্থক না, আমি সামান্য কর্মী মাত্র। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের সবার একে অন্যের জন্য দোয়া করতে হবে এবং পাশে দাঁড়াতে হবে। এবং আমি আবার বলছি যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আমরা যাচ্ছি, এখন আমাদের প্রস্তর যুগের আগে ফিরে যেতে হবে, অর্থাৎ যুদ্ধবদ্ধতায় ফিরে যেতে হবে। যত যুদ্ধবদ্ধ আমরা থাকতে পারবো ততই আমরা এই সমস্যা মোকাবেলা করতে পারবো। যত আমরা বিচ্ছিন্ন হয়ে যাব ততই আমরা বিচ্ছিন্নভাবে মারা যাব, বিচ্ছিন্নভাবে হারিয়ে যাব, আমাদের পাশে কেউ থাকবে না। তাই সবাই একসাথে থাকুন এবং মায়ার সাথে থাকুন, মমতার বন্ধনে জড়িয়ে থাকুন। ধন্যবাদ। আসুন মায়া ছড়ায়। শুভরাত্রি। শুভরাত্রি স্যার আপনাকে। আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।